আমরা আগের দিন পড়েছিলাম ক্ষমতা হচ্ছে একক সময়ে কার্য করা, একক সময়ে যে পরিমাণ কার্য করে কোনো যন্ত্র বা কোনো মানে ব্যক্তি যদি কোনো বস্তুর উপর একক সময়ে যে পরিমাণ কার্য করছে সেটা হচ্ছে কি ওর ক্ষমতা। তো এখান থেকে আমি বলবো কি ক্ষমতার একক, তাই তো? ক্ষমতার ক্ষমতার সিজিএস একক কি হবে? ক্ষমতার সিজিএস একক প্রথম সিজিএস একক, ক্ষমতার সিজিএস একক, ক্ষমতার সিজিএস একক কে বলবে? যাকে বলবো, আচ্ছা তুই বলতো সিজিএস একক কি হবে? কার্যের কার্যবাহী সময়, কার্যের সিজিএস একক কি? কার্যের সিজিএস একক, কার্যের সিজিএস একক আর্ক, কার্যের সিজিএস একক কি হবে? আর্ক। কার্যের সময়ের সিজিএস একক কি? সেকেন্ড। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আর্ক পার সেকেন্ড। কার অসুবিধা? কার্যের ক্ষমতার হচ্ছে সিজিএস একক হয়ে গেল। ক্ষমতার এসআই একক কি হবে? এসআই একক হবে কি? জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, জুল বাই সেকেন্ড, এটাকে আমরা জুল পার সেকেন্ড বলি। জুল পার সেকেন্ডকে আমরা ওয়াটও বলি, ঠিক আছে? ওয়াট, জুল পার সেকেন্ডকে আমরা ওয়াটও বলি, ঠিক আছে? জুল পার সেকেন্ডকে আমরা ওয়াটও বলি। এবার আমি যদি বলি যে এখান থেকে কার্য একটা এসআই একক না, এসআই এক বলছি, কার্য একটা স্কেলার না ভেক্টর আছে? কার্য একটা স্কেলার না ভেক্টর আছে? কার্য একটা স্কেলার আছে। কার্য হচ্ছে কি বল ইন্টু সরণ বলেছিলাম, বল একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি। কিন্তু কার্য এমন একটা রাশি যেটা হচ্ছে কি দুটো ভেক্টর রাশির থেকে আসছে একটা স্কেলার রাশি, মনে থাকবে? কার্য এমন একটা রাশি যেটা হচ্ছে কি দুটো ভেক্টর রাশির থেকে এসছে। বল আর সরণ দুটোই ভেক্টর রাশি, কিন্তু কার্য হচ্ছে কি স্কেলার রাশি। ক্ষমতা মানে কি? কার্য বাই সময়, কার্য স্কেলার রাশি, সময়ও স্কেলার রাশি, তাহলে ক্ষমতা কি হবে? স্কেলার রাশি। তাহলে ক্ষমতা কি হচ্ছে? ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি। আমি এরকম করে লিখে দিচ্ছি, ক্ষমতা হচ্ছে কি স্কেলার রাশি, স্কেলার রাশি। ওকে, ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি। এখন আমি বলছি যে যদি বলি এক আর্ক সেকেন্ডের একক, মানে আমরা যদি সংজ্ঞা লিখতে বলি, ঠিক আছে? এক আর্ক পার সেকেন্ড বলতে কি বোঝো? কি লিখবো? এক আর্ক পার সেকেন্ড বলতে কি বোঝো? এটার সংজ্ঞা যদি আমি লিখতে চাই কি লেখা উচিত? দেখ এদিকে তাকা, এই যে লিখেছি না আর্ক পার সেকেন্ড, এটা কি ক্ষমতার একক। তাহলে আমরা কি বলবো? কোনো বস্তুর বা কোনো তড়িৎ, কোনো যন্ত্রের, কোনো যন্ত্র যদি 1 সেকেন্ড সময়ে 1 আর্ক কার্য করে তাহলে তার ক্ষমতাকে কি বলবো? 1 আর্ক পার সেকেন্ড। ব্যাস ওটাই লিখতে হবে। তাহলে কি লিখবো? যে 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করার ক্ষমতাকে, এটাও লেখা যায় 1 সেকেন্ডে। কি লিখবো? 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করার ক্ষমতাকে, ক্ষমতাকে কি বলবো? 1 আর্ক পার সেকেন্ড বলে। ব্যাস, 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করার ক্ষমতাকে 1 আর্ক পার সেকেন্ড বলে। ক্লিয়ার? অসুবিধা নেই। তাহলে তোরা নিজেরা লিখে দিতে পারবি 1 জুল পার সেকেন্ড কাকে বলে? 1 জুল পার সেকেন্ড বা 1 ওয়াট বলতে কি বোঝো? লেখ দেখি নিজেরা, তারপরে আমার সঙ্গে মিলাবে। কি লিখবো? 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে, উত্তর লিখছে এখান থেকে, 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে, ক্ষমতাকে 1 জুল পার সেকেন্ড বা 1 ওয়াট বলে। ঠিক, 1 জুল পার সেকেন্ড বা 1 ওয়াট বলে। এখন আমরা কিলো, কিলো মানে কি জানি? আমরা বলি না 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার।
1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, মানে কোথাও যদি কিলো থাকে তাহলে আমরা কি বলি 1000। তাহলে যদি কোথাও থাকে 1 কিলোওয়াট, কেডব্লিউ, কি থাকে কেডব্লিউ, কেডব্লিউ মানে কি কিলোওয়াট। এই যে এরকম লেখা থাকছে কেডব্লিউ মানে কি কিলোওয়াট, মানে কি লিখবো 1000 ওয়াট, এটাকে আমরা কি বলি কিলোওয়াট, কিলোওয়াট। আচ্ছা যদি বলি যে 1 জুল পার সেকেন্ড, যেটাকে আমরা বলি 1 ওয়াট, সমান কত আর্ক পার সেকেন্ড হবে, মানে ক্ষমতার এসআই আর সিজিএস এককের মধ্যে সম্পর্ক বার করে ফেল দেখি নিজেরা কি আছে। কেমন হবে এটা, 1 জুল পার সেকেন্ড, 1 জুল মানে কত আর্ক, 10⁻⁷ আর্ক, এটা আমরা জানি। নিচে তো সেকেন্ড সেকেন্ডই থাকবে, মানে কত হবে 10⁻⁷ আর্ক পার সেকেন্ড, হয়েছে 10⁻⁷ আর্ক পার সেকেন্ড। এখন আমরা বলছি যে 1 ওয়াট, ওয়াট সমান 1 জুল বাই 1 সেকেন্ড বলছি তো, যদি আমি এটাকে গুণ করি কি হবে, 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড মানে 1 ওয়াট ইন্টু সেকেন্ড সমান 1 জুল, মানে ওয়াট সেকেন্ড মানে কি আসছে, জুল আসছে, ডব্লিউএস বা ঠিক আছে ওয়াট সেকেন্ড মানে কি আসছে, জুল আসছে। যদি আমি বলি যে ওয়াট আওয়ার, 1 ওয়াট আওয়ার প্রথমেই বলছি কত জুল আসবে, এটার মানে কি ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার মানে কি ক্ষমতার একক তো ওয়াট আছে, আমি রাখলাম, আওয়ারটাকে আমাকে কিসে নিয়ে যাওয়া উচিত, সেকেন্ডে, সেকেন্ডে নিয়ে আছে, তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে এটা কত হচ্ছে 3600 ওয়াট সেকেন্ড, তার মানে কি হবে 3600 জুল, কি 3600 জুল, 3600 জুল, এটা হচ্ছে লিখে নে সবাই। আচ্ছা যদি বলি কিলো ওয়াট আওয়ার, এটা তো লিখিস নি, 1 ওয়াট সমান 1 জুল বাই 1 সেকেন্ড, 1 ওয়াট সেকেন্ড মানে 1 জুল, ঠিক আছে। এখন বলছি কি 1 কিলো ওয়াট আওয়ার মানে 1 kWh, ঠিক আছে 1 kWh 1 কিলো ওয়াট আওয়ার। প্রথম বল কিলো মানে কি 1000, কিলো মানে 1000, যা কিছুই দেওয়া আছে কিলো মানে আমি লিখবো কি 1000 ইন্টু ওইটা, মানে 1 কিলো ওয়াট আওয়ার মানে কি 1000 ওয়াট আওয়ার, এরপরে কি লিখবো 1000টা থাকলো, ওয়াট থাকলো, ঘন্টাকে কি করবো 3600 সেকেন্ড, তাহলে কি হবে 36 লিখে 1 2 3 4 5, ঠিক আছে 36 লাখ, তাই তো ওয়াট সেকেন্ড, এটাকে বড় জোর লেখা যায় 3.6, কত হবে 10 টু দি পাওয়ার বলবি, হ্যাঁ আমি বলবো না, এটাকে জুল লিখবো, 10 টু দি পাওয়ার কত হবে বল, এটা ছিল কত 36 লিখে 5টা শূন্য, আমি লিখেছি 3.6, বলছি 10-এর উপরে পাওয়ার কত হবে, কত হবে 10-এর উপরে পাওয়ার, কত হবে 10-এর উপরে পাওয়ার কত হবে, এবারে কত ঘর দশমিক এগিয়েছিস, এটা লেখা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে। আমি যদি বলি 36 লিখে 5টা শূন্য, মানে দশমিক কোথায় ছিল, এখানে ছিল, এখন আমি লিখছি 3.6, মানে কি দশমিক আমি কোথায় নিয়ে চলে এসেছি 1 2 3 4 5 6, 6 ঘর দশমিক পিছিয়ে নিয়ে চলে এসেছি, সংখ্যা ছোট হয়ে গেছে মানে কি হবে পাওয়ার বড় হবে, 6 ঘর পিছিয়েছি মানে পাওয়ার হবে 6, এগুলো জানতে হবে, ঠিক আছে। কোন সংখ্যাকে আমি যদি এরকম করি তাহলে কি হবে, কত ঘর পিছালাম তাহলে পাওয়ার তত বেড়ে যাবে,
যদি কোথাও থাকে এরকম দেখ, ধর 4.2 আছে, 4.213 আছে, আমি এরকম দিচ্ছি একটা, হ্যাঁ। যদি আমি বলি, আচ্ছা এখানে আছে কত, আচ্ছা এটাকে এই সাইডে লিখছি, 4.123 ইন্টু 10⁻7 আছে। যদি কেউ লেখে 412.3 ইন্টু 10⁻, কত হবে? আমি কি বলছি শোন, প্রথমে পাওয়ার কত ছিল, 7 ছিল, তো 7 রেখেছি। দশমিক কত ঘরে গিয়েছি, 2 ঘর, দশমিক 2 ঘরে গিয়েছি। সংখ্যা বেড়েছে না কমেছে? সংখ্যাটা বেড়ে গেছে আগের থেকে। 4.123 এখন হয়েছে কত, 412, সংখ্যা বেড়ে গেছে। তাহলে সংখ্যা যদি বেড়ে যায়, পাওয়ার কি হয়ে যাবে, কমে যাবে। কেন কি সমান রাখতে হবে না, প্রথমে সংখ্যা ছোট ছিল, পাওয়ার এখানে 7 ছিল, সংখ্যা বেড়ে গেলে পাওয়ার কি হবে, কমে যাবে। হিসাব অনুযায়ী কত কমে যাবে, 2 ঘর এগিয়েছি মানে 2 কমে যাবে। তার মানে কত হবে, 412.3 ইন্টু 10⁵। তার মানে আমি একটা কথা কি বললাম, আমি যে ক্যালকুলেশন করছি তাতে যদি দেখি সংখ্যা ছোট হয়ে গেছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, বেড়ে যাবে। যদি দেখি সংখ্যা বড় হয়ে গেছে, তাহলে কি হবে, পাওয়ার ছোট হয়ে যাবে। কত পাওয়ার ছোট হবে কি বড় হবে, সেটা কোথা থেকে হিসাব করব, দশমিক কত ঘর এগিয়েছে কি পিছিয়েছে। ক্লিয়ার? এই সমস্ত জিনিস লোকের কনফিউশন থাকে, এইচএসে উঠে যায় তাও কনফিউশন থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে সহজ জিনিস, বেসিক ম্যাথের মধ্যে পড়ে, কিন্তু তবুও ক্লিয়ার থাকে না। এই যে আমি একটা জিনিস লিখে রেখেছি না, এটা একটা এক্সট্রা বলছি, এক্সট্রা নয়, ক্লাস 10-এ আছে। এই যে লিখেছি না 3.6 ইন্টু 10⁶ জুল, যাকে আমরা বলছি 1 কিলোওয়াট আওয়ার। আমরা তো এখানে এমনি, আচ্ছা কিলোওয়াট আওয়ার কিসের একক বলতো, কার্যের একক। কেন কার্যের একক, এই দেখ, ওয়াট আওয়ার মানে কি, ক্ষমতা আর সময় গুণ করলে কি হবে, কার্য আসবে। কেন কি দেখ, কার্য, ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে কার্য বাই সময়। আমি যদি কোথাও দেখি যে ক্ষমতার সময় গুণ আছে, তার মানে কি, সেটা কার্যের একক না, কার্য। তার মানে ওয়াট আওয়ার মানে কি, ক্ষমতা, সময় মানে কি, কার্য। আর কিলো মানে কি, হাজার। তার মানে কিলোওয়াট আওয়ার এটা কিসের একক, কার্যের একক, মানে শক্তির একক। কার্য যা, শক্তি তাই। এই যে শক্তিটা না, যেটা 1 কিলোওয়াট আওয়ার, এটা যখন আমরা তড়িৎ চ্যাপ্টার পড়বো, মানে কারেন্ট যেটা, যেখানে দেখবো যে তড়িৎ শক্তি 1 কিলোওয়াট আওয়ার মানে 3.6 ইন্টু 10⁶ জুল, এটাকে বলে কি 1 বিওটি। কি বলে, 1 বিওটি। বিওটি মানে কি, বোর্ড অফ ট্রেড ইউনিট। আমাদের বাড়িতে আমরা যখন বলি যে আমাদের কারেন্ট বিল এসছে 50 ইউনিট, মানে কি 50 বিওটি কারেন্ট, মানে তড়িৎ শক্তি আমাদের খরচ হয়েছে। 50 বিওটি মানে কি, 1 বিওটি মানে এত জুল, 50 বিওটি মানে 50 ইন্টু এত জুল। বোঝা গেল কি, এটা ক্লাস 10-এ আছে। তাহলে তোরা শুধু কি লিখে নিবি, যে 1 কিলোওয়াট আওয়ার মানে এত জুল, মানে হচ্ছে কি 1 বিওটি। 1 বিওটিটা ক্লাস 10-এ আছে, 1 বিওটি। বিওটি হচ্ছে কি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। আমাদের বাড়িতে বলি 50 ইউনিট কারেন্ট মানে 50 বিওটি কারেন্ট। কারেন্টের 1 ইউনিট মানে 1 বিওটি তড়িৎ শক্তি। ঠিক আছে, তোরা বাড়িতে তো জানিস যে ওই কারো কারো বাড়িতে টুলু পাম্প থাকে না, জল তোলার জন্য, থাকে তো। আমরা বলি না যে 750, 750 এটা, বা 500, 500 হচ্ছে কি, বা আরেকটা কি বলি যে 1 কেজি, এরকম বলি না। ওটা কি ওর ওজন? ওজন নয়, দেখবি
1 কেজি যেটা টুলু পাম্প বলছি তাকে তুলতে যাবি মনে হবে 5 কেজি, তাই তো? তুলতে পারবি না। অ্যাকচুয়ালি কত হয় সেটা হচ্ছে কি আমরা এইচপি বলি। এইচপি ল্যাপটপ নয়, এইচপি মানে হর্স পাওয়ার, ঠিক আছে? অশ্ব ক্ষমতা বলে এটাকে, নাম এরকম। শুধু তোরা জেনে রাখ 1 এইচপি মানে 746 ওয়াট। কত? 746 ওয়াট। এটা শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখবে। মানে যে তড়িৎ যন্ত্রটার ক্ষমতা 746 ওয়াট তাকে আমি কি বলবো? 1 এইচপি এর তড়িৎ যন্ত্র। যার এটা ডবল হবে তাকে বলবো কত? 2 এইচপি। ঠিক আছে? এরকম 1 এইচপি এর তড়িৎ যন্ত্র। এরপরে যেটা আমি আগের দিন একটা অঙ্ক দিয়েছিলাম, করে নিয়ে এসেছিস, সেটা হচ্ছে কি যে ক্ষমতা সমান আমরা কি জানি? কার্য বাই সময়। আচ্ছা, কার্য মানে কি জানি? বল ইন্টু সরণ। নিচে তো সময় আছে। আচ্ছা, আমি যদি বলটাকে রেখে দিই, সরণ বাই সময় মানে কি? বেগ। সরণ বাই সময় মানে বেগ। তাহলে এটা একটা সূত্র হলো, ক্ষমতা সমান বল ইন্টু বেগ, তাই না? ক্ষমতা সমান বল ইন্টু বেগ। হ্যাঁ, যদি বলে যে কোনো বস্তুর ওপরে আমি 2 সেকেন্ডে 10 জুল কার্য করছি, তাহলে ক্ষমতা কত হবে? 10 জুল বাই 2 সেকেন্ড, তাই তো? 5 ওয়াট হয়ে যাচ্ছে। যদি বলে কোনো বস্তুর ওপর আমি 3 নিউটন বল প্রয়োগ করতে সেটা 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলো, তাহলে কত ক্ষমতা প্রয়োগ করা আছে? তাহলে 3 নিউটন মানে কি? বল। 2 মিটার পার সেকেন্ড মানে কি? বেগ। বল ইন্টু বেগ করলে ক্ষমতা চলে আসবে। যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী অঙ্ক করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হলো। এরপরে কার্যের, আচ্ছা, ক্ষমতার মাত্রা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি যেহেতু হচ্ছে প্রথম থেকে। ক্ষমতার মাত্রা কি হবে? ক্ষমতার মাত্রা কি হবে? কার্য বাই সময়। কার্যের মাত্রা মানে কি? বল। আমি ভেঙে ভেঙে করছি, বল ইন্টু সরণ বাই সময়। আমরা বলের মাত্রাটা মনে রেখে দিই বেশিরভাগ, ml (10⁻²), তাই তো? হুম, বলের মাত্রা ml(10⁻²). সরণ মানে কি? একটা দৈর্ঘ্য, মানে এল। সময় নিচে আছে টি। তবে পরীক্ষাতে ক্ষমতার মাত্রা বললে আমি এক চান্সে লিখে দেবো, এত কিছু ভাঙার দরকার নেই। এম, এল আর এল মিলে এল স্কোয়ার। (10⁻² ওপরে ছিল, এখানে 1টা ওপরে উঠে গেলে, তাহলে উত্তরে কি লিখবো? এম এল স্কোয়ার (10⁻³ ব্যাস। এম এল স্কোয়ার (10⁻³) না। আচ্ছা, কার্যের অভিকর্ষীয় একক আমরা পড়েছিলাম তো। সিজিএস একক কি ছিল? গ্রাম সেন্টিমিটার, তাই তো? কার্যের অভিকর্ষীয় একক ছিল সিজিএস পদ্ধতিতে কি ছিল? গ্রাম সেন্টিমিটার। মানে কি? 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করা হয়, পড়েছিলাম। এসআই পদ্ধতিতে কি একক ছিল? কেজি মিটার। মানে 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার উপরে তুলতে অভিকর্ষের বিরুদ্ধে যে কার্য করা হয় সেটাকে কি বলে? 1 কেজি মিটার। এগুলো কার্যের একক ছিল। যদি আমাকে বলে যে অভিকর্ষীয় পদ্ধতিতে ক্ষমতার একক, ঠিক তো? দেখ, অভিকর্ষীয় পদ্ধতিতে আমি কার্যের একক কি লিখছি? সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে একক কি লিখছি? কেজি মিটার। মানে কি? গ্রাম সেন্টিমিটার মানে কি? গ্রাম, 1 গ্রাম ভরের বস্তুকে 1 সেন্টিমিটার উপরে তুলছি, এটা কার্যের একক ছিল। যদি আমি বলি 1 গ্রাম ভরের বস্তুকে 1 সেন্টিমিটার তুলবো 1 সেকেন্ডে, তাহলে কি হবে? 22 সেকেন্ড। এটা হয়ে যাবে কি? ক্ষমতার সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক, তাই না? ক্ষমতার
গ্রাম সেন্টিমিটার কি ছিল? কার্যের সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক। আমি সময় দিয়ে ভাগ করে দিলে কি হবে? এটা ক্ষমতার সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক। এখানে সময় সেকেন্ড দিয়ে ভাগ করে দিলে কি হবে? ক্ষমতার এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় একক। কি মিল আছে তো? আর এটাকে কি লিখবো? আমি শুধু এখানে লিখে দেবো কি ক্ষমতার সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক। কি লিখবো? ক্ষমতার সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক একক। আর ক্ষমতার এটা কি লিখবো? এসআই পদ্ধতিতে অভিকর্ষীয়। তোরা এটা সংজ্ঞা লিখতে পারবি? কি লিখতে হবে? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ড সময়ে 1 সেন্টিমিটার তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয়, এরকম করে লিখতে হবে। তাই তো? লিখে দিচ্ছি। হ্যাঁ, আগে রাখলেও হবে, ঠিক আছে। একই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডের সংজ্ঞা লিখছি। কি লিখবো? 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষের বিরুদ্ধে কথাটা লিখতে হবে কিন্তু, অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ড সময়ে 1 সেকেন্ড সময়ে 1 সেন্টিমিটার তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড বলে। ঠিক, তাকে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড বলে। এসআই একক কি হবে? এখান থেকে কেজি মিটার পার সেকেন্ড লিখবো। 1 কেজি ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেকেন্ড সময়ে 1 মিটার উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 কেজি মিটার পার সেকেন্ড বলে। ব্যাস, ক্লিয়ার। আচ্ছা, আমি বললাম যে 1 হর্স পাওয়ার 1 হর্স পাওয়ার এইচপি কে কত লিখলাম? 746 ওয়াট। আচ্ছা, এর সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? সংজ্ঞাটা লিখে দিচ্ছি। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে। এর সংজ্ঞাটা লিখছি যে আমরা যখন আমরা বলি না যে ভরের, আমরা কি কি পদ্ধতিতে একক জানি? সিজিএস জানি, এসআই জানি, আরেকটা জানি কি হয়? এফপিএস হয়। এটা জানিস কি? এফপিএস, এফপিএস হয় জানিস এটা? আচ্ছা, এফপিএস এর এফ মানে কি? ফুট হচ্ছে কি দৈর্ঘ্যের একক, পি হচ্ছে কি পাউন্ড, পাউন্ড হচ্ছে কি ভরের একক, এস হচ্ছে কি সেকেন্ডের একক। তো পাউন্ড হচ্ছে ভরের একক, ঠিক আছে? পাউন্ড ভরের একক। তো 1 হর্স পাওয়ার বা 1 এইচপি মানে হচ্ছে কি যে আমি একটা বস্তু নিচ্ছি যার ভর হচ্ছে কত? এটা একটা বস্তু যার ভর
550 এলবি, এলবি মানে পাউন্ড, পাউন্ডকে এলবি দিয়ে লেখা হয়, ঠিক আছে। একটা বস্তু যার ভর হচ্ছে কত, 550 পাউন্ড, একে আমি 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তুলব, ঠিক আছে। তাতে করে যে ক্ষমতা লাগবে সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার। 746 1 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইজিক্যালস টু 746 ওয়াট। কিভাবে আসছে না, আমরা পাউন্ডকে করব কেজিতে, সেই কেজি আর হচ্ছে ফুটকে করব মিটারে, করে আমরা ওইভাবে ক্যালকুলেশন করলে এসআই পদ্ধতিতে ওয়াট চলে আসবে, আমাদের ক্যালকুলেশন দরকার নেই। আমরা কি করব, শুধু এই সংজ্ঞাটা লিখে নেবো, ঠিক আছে। হর্স পাওয়ারের সংজ্ঞা, 1 হর্স পাওয়ারের সংজ্ঞা কি লিখবো, যে কোনো যন্ত্র বা ব্যক্তি, কোনো যন্ত্র বা ব্যক্তি অভিকর্ষের বিরুদ্ধে 550 পাউন্ড, এলবি মানে পাউন্ড, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট তুলতে পারলে তার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বলে। তাহলে কি বলবি, যে জলের মেশিনটা 1 সেকেন্ডে 550 পাউন্ড ভরের জলকে 1 ফুট উপরে তুলে দিচ্ছে, তার ক্ষমতা কত, 1 হর্স পাওয়ার। এই হিসাবে আসছে। এখানে কোশ্চেন আছে কি, কোশ্চেন আছে একটি পাম্পের সাহায্যে 50 মিটার উঁচুতে জল তোলা হচ্ছে, যদি পাম্পের ক্ষমতা 1 কিলোওয়াট হয় তাহলে প্রতি মিনিটে কত জল তোলা হচ্ছে। কি করে হবে এটা, আমাকে বল, যে 50 মিটার উঁচুতে জল তুলছে, তাই তো, পাম্পের ক্ষমতা কত, 3 কিলোওয়াট। ওকে, পাম্পের ক্ষমতা 3 কিলোওয়াট, 3 কিলোওয়াট মানে কত, 3000 ওয়াট, 3000 ওয়াট। একটি পাম্পের সাহায্যে 50 মিটার উঁচুতে জল তোলা হচ্ছে, যদি পাম্পের ক্ষমতা 3 কিলোওয়াট হয় তাহলে প্রতি মিনিটে কত জল তোলা হচ্ছে। আচ্ছা, ক্ষমতা সমান কি, কার্যবাহী সময় আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, কার্যবাহী সময়। এখানে ক্ষমতা দিয়ে দিয়েছে কত, 300 ওয়াট, ঠিক আছে। সময় কত দিয়েছে বলছে, 1 মিনিটে, প্রতি মিনিটে বলছে, তাই না, প্রতি মিনিটে, প্রতি মিনিটে মানে কত, 60 সেকেন্ড। সময় কত, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবারে কথা হচ্ছে, বলছে কত পরিমাণ জল তোলা হচ্ছে, মানে কি জলের ভর, কত পরিমাণ জল তোলা হচ্ছে মানে কি জলের ভর। আমি করব কি, যে আমি ধরে নেব কি এম ভরের জল তোলা হচ্ছে, এম ভরের জল তোলা হচ্ছে, তাই না। এটা লিখতে হবে না, আমি বলছি না এটা লিখতে, এম ভরের জল তোলা হচ্ছে। আচ্ছা, এম ভরের জল যদি 10 মিটার তোলা হয় তাহলে কত কার্য হবে, কি করে করছিলাম আমরা, এম ভরের জল মানে এম ভরের বস্তু 10 মিটার তোলা হলে কত কার্য করতে হবে, যেটা আমরা কার্যের এসআই পদ্ধতিতে অভিকর্ষে একক যেটা করলাম, মানে কেজি মিটার। কেজি মিটার মানে কি, কেজি মিটার মানে কি 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার। তাহলে এখানে এম কেজি ভরের বস্তুকে আমি কত উপরে তুলছি, 10 মিটার। এম কেজি ভরের বস্তুকে কত উপরে তুলছি, 10 মিটার, এটা হচ্ছে মিটার। তাহলে আমি যদি এই যে 10 আর এম, তাহলে 10 এম হবে কেজি মিটার, এইটা কার্য আসবে তো, আসবে।
এখন কথা হচ্ছে কেজি মিটার মানে কত জুল, কি করে করতে পারবো আমরা কেজি মিটার মানে কত জুল? আগের দিন করেছিলাম। 1 কেজি কে 1 মিটার ওপরে, 1 কেজি মানে কি? 1 কেজির ওজন কত? ওজন কত হয়? ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ। ওজন মানে কি হয়? ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ। আমি রিভিশন করছি কিন্তু এটা, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ। তাহলে ওজন আমি যদি বলি 1 কেজি ভর, তাহলে ভর হচ্ছে কত? 1 কেজি। অভিকর্ষজ ত্বরণ কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কত হয়? 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কি নিউটন। মানে 1 কেজি ভরের ওজন হচ্ছে 9.8 নিউটন। আমি যদি 1 কেজি ভরের বস্তুকে ওপরে তুলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 9.8 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে প্রযুক্ত বল কত? 9.8 নিউটন। দেখ, একটা একটা হচ্ছে বল নিয়েছি, এর ওজন কত? 9.8 নিউটন। মানে একে পৃথিবী 9.8 নিউটন বলে টানছে। আমি যদি একে ধরে রাখি, তার মানে কি আমি নিশ্চয়ই ওপরের দিকে 9.8টা দিয়ে রেখেছি। এখন বলছি আমি এই 9.8 বল প্রয়োগ করে 1 মিটার উপরে তুলবো, তাহলে কার্য কত হবে? প্রযুক্ত বল কত? 9.8 নিউটন। সরণ কত? 1 মিটার। তাহলে কার্য কত হবে? 1 মিটার যদি ওপরে তুলতে চাই, তাহলে কার্য কত হবে? 9.8 নিউটন তো ছিল বল, 1 মিটার, তাহলে 9.8 জুল। এটা আমি মুখস্থ রাখতে বলেছিলাম, যে কেজি মিটার মানে 9.8 জুল। ঠিক আছে? কেজি মিটার মানে 9.8 জুল। তাহলে আমি যে এখানে বললাম যে এম ভরের জল তোলা হচ্ছে 10 মিটার উপরে, মানে কি এম ভরের বস্তুকে কত মিটার তুলছি? 10 মিটার। তাহলে এম কেজি ভরের বস্তুকে 10 মিটার তুলছি, তাহলে কত হবে? আমরা যদি বলি 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার উপরে তুলি, সেটাকে আমরা কি বলি? কেজি মিটার। কেজি ভরের বস্তুকে 10 মিটার তুলছি, মানে কি এখানে ভর আছে কত? এম। এখানে উচ্চতা কত আছে? 10। তাহলে এম আর 10 গুণ হয়ে গেল, 10 এম হলো। কেজি আর মিটারটা থেকে গেল, তার মানে কি হলো? 10 এম কেজি মিটার। এটা হচ্ছে কি কার্য? এতটা কার্য করতে হবে। 10 এম কেজি মিটার মানে কত নিউটন? 9.8। আচ্ছা, এখানে কোশ্চেনে বলা ছিল কি জি এর মান 10 ধরতে, মানে এই যে আমি ডি এর মান এখানে 9.8 ধরেছি না, এটাকে 10 ধরতে বলেছিল, 10। তাহলে 10 ধরে নিলে কি হবে? 10 জুল আসবে। এটা এটা 10, এখানে 10 ধরতে বলেছে, এই জন্য 10। তাহলে এটা এখানে কত হবে? 10 আবার গুণ হয়ে যাবে, একটা কি আসবে? জুল আসবে। তাহলে পুরোটা কি এলো এখান থেকে? 100 এম। এটা হচ্ছে কি জুল। তার মানে কি হবে? এটা 100 এম জুল। এখান থেকে দেখ, জুল পার সেকেন্ড মানে কি? ওয়াট। জুল পার সেকেন্ড মানে ওয়াট। এই সাইডে ওয়াট আছে, তাহলে এই ওয়াট আর এই ওয়াট কেটে যাবে। তাহলে আমার কি থাকছে এখান থেকে? 3000 সমান 3000 সমান কত হচ্ছে? 100/60। উপরে আছে কত? এম। তাহলে এখান থেকে আমি একটা কাজ করতে পারি, কি গুণ করে দিই এখান থেকে। এম কত হবে? 3000 গুণিতক 60 সমান 100 এম, তাই তো? এম সমান কত হবে? 3000 গুণিতক 60/100। আমি চাইলে এক চান্সে করে দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু ভেঙে ভেঙে করছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়। ঠিক? এখান থেকে কত হবে? এম কত হচ্ছে তাহলে? এম হচ্ছে কত? 3 আর 6 গুণ হলে কত? 18। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য। এসআই পদ্ধতিতে হচ্ছিল, তাহলে ভরের একক কিসে আসবে? কেজিতে। তাহলে দেখ, পুরো কোশ্চেনটা আমি একবার ছোট করে বলছি কি রকম। কোশ্চেন ছিল কি যে 3 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন পাম্প 1 মিনিটে কত পরিমাণ জল 10 মিটার উপরে তুলবে। আমি এখানে কি কি খুঁজছি? ক্ষমতা কত? 3 কিলোওয়াট।
3 কিলোওয়াট মানে কত? 3000 ওয়াট। ক্ষমতা সমান কার্য বাই সময়। কত সময়ে বলেছে? 1 মিনিটে। মিনিটকে কি করেছি? সেকেন্ডে। এবার আমার চাই কার্য। কার্য কোথা থেকে আসবে? না, কত ভরের জলকে আমি তুলছি সেটা জিজ্ঞেস করেছে। আমি ধরে নিলাম এম কেজি ভরের জলকে আমি তুলছি। এম কেজি ভরের জলকে আমি 10 মিটার উপরে যদি তুলি তাহলে কত হবে? এম হচ্ছে কি? ভর। উচ্চতা হচ্ছে কত? 10। তাহলে এম আর 10 গুণ হয়ে গেল 10 এম কেজি মিটার। এটা হলো কার্য। কেজি মিটার মানে কত? 9.8 নিউটন। এখানে যেহেতু জি এর মান 10 দেওয়া ছিল এই জন্য 10 নিউটন। তাহলে কার্যটা কত? কার্যটা হচ্ছে এই যে কার্যটা হচ্ছে কত? এম কেজি 10 মিটার মানে কত? 10 এম কেজি মিটার মানে 10 এম কেজি মিটার মানে 10 জুল। ব্যাস। হ্যাঁ, হ্যাঁ, 50 আছে। ও, 50 আছে, তাহলে তো অন্য কিছু হবে। সরি, 50 আছে, এখানে এখানে 50। তাহলে 50 আছে, 50 হলে কি হবে? এখানে 50 হবে। আচ্ছা ঠিক আছে, কাল করে দিচ্ছি। এটা 50, তাহলে এটা হয়ে যাবে কত? 500। 500 500 হলে এখানে কি হবে? এখানে হবে 500। এটা 50, তাহলে এটা 500। 500 নিচে যাবে 5, তাই তো? 500। আচ্ছা, উপরে তাহলে কত হতো? 1800, নিচে হচ্ছে 5। ভাগ করলে কত হবে? 5 3 15, 16 17 18, 3 5 6 30, 360 কেজি। কি উত্তর আছে? 360। ওকে, তাহলে এটা এটা হচ্ছে 5। হ্যাঁ, ব্যাস ঠিক আছে। এবার ঠিক আছে, আছে। আচ্ছা, এরপর অনুশীলনীতে একটা অঙ্ক আছে, দেখি কি আছে। হুম, অনুশীলনীতে অঙ্ক হচ্ছে কি? গাণিতিক প্রশ্ন। গাণিতিক প্রশ্ন হচ্ছে 5এরটা, 5 5। গাণিতিক প্রশ্ন 5 আর 7, এই দুটো করবো, ঠিক আছে? গাণিতিক প্রশ্ন এটা হচ্ছে কিসের, কোন প্রকাশনের বই রে? ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী বইয়ের 5 আর, এটা টুকে নিয়েছিস সবাই? 5 আর 7, বল কি হবে 5এরটা? একেরটাও করা যায়, ঠিক আছে, আগে 5 আর 7 করে নিচ্ছি তারপরে। গাণিতিক প্রশ্ন, ছায়া প্রকাশনী বই, এটা হচ্ছে কত? অনুশীলনী প্রথম 5, বল কি হবে? বলছে 40 কেজি ভরের এক বালক 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে 1 মিনিটে 60 মিটার উঁচু ছাদে উঠলো। বালকের ক্ষমতা কত? আচ্ছা, আমাকে একটা কথা বল, বালকটা যে ছাদে উঠেছে, আমি যখন এখান থেকে ছাদে উঠবো আমার নিজের ওজনটাকেও তো আমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তার মানে বালকটা যখন ছাদে উঠছে তার মানে বালকটা নিজের ওজনের সাথে, নিজের ভরের সাথে আরো যে যেটা বালতি আছে সেটা নিয়ে গেছে। তাহলে মোট কতটা ভর উপরে নিয়ে যেতে হচ্ছে এখানে? তাহলে বালকটার ভর কত? এর ভর হচ্ছে কত? 50 কেজি। ওকে, 40 কেজি। হ্যাঁ, আর এই যে বালতিটা হাতে করে নিয়ে রেখেছে সেটা হচ্ছে কত? 10 কেজি। তাহলে পুরোটার মোট ভর কত? মোট ভর হচ্ছে কত? 50 কেজি। ঠিক আছে, এবার কি বলেছে? এটাকে আমি একটা ভর ধরে নিচ্ছি, 50 কেজি। ঠিক, এটাকে 1 মিনিটে 10 মিটার উঁচু ছাদে, তাহলে উচ্চতা কত? 10 মিটার। কত সময়ে? সময় হচ্ছে 1 মিনিট। ক্ষমতা বার করতে হবে। এখানে কার্যের কোন একক আসবে? অভিকর্ষীয় একক। হুম,
এখানে কার্যের কোন একক আসবে? অভিকর্ষী একক। তাহলে এখানে ক্ষমতা কি হবে? কার্য বাই সময়। আচ্ছা, কার্য কত হবে? কার্য কত হবে? দেখ আমি একটা কথা বলছি শোন, 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার উপরে তুলতে গেলে কার্যটাকে কি বলি? 1 কেজি মিটার। এখানে কত? 50 কেজি। কত উপরে তুলছি? 10 মিটার। তাহলে দুটো মিলে কত হবে? 500 কেজি মিটার। এটা কার্য, তাই তো? 500 কেজি মিটার মানে আমরা কি লিখি? 1 কেজি মিটার মানে একটু আগে কি লিখেছিলাম? 9.8 নিউটন। আমরা এটাকে 10 নিউটন ধরে নিই, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? 10 নিউটন। তাহলে কত হচ্ছে এটা? 5000 নিউটন। ঠিক আছে, 9.8 ধরতে পারিস, ঠিক আছে? 9.8 ধরবি, এখানে যেহেতু জি এর মান দেওয়া নেই, ঠিক আছে? 9.8 ধরলেও হবে, তাহলে 9.8 ধরে নে, অসুবিধা নেই। 9.8 বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি আর গুণ করছি না, 500 ইন্টু 9.8ই রাখছি কাটাকুটি করার সুবিধার্থে। তাহলে কার্য কত? 500 ইন্টু 9.8 নিউটন। সময় কত? 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। ওকে, 60 সেকেন্ড। এটাকে আমি কি করব? শূন্য দিয়ে কাটছি। আর কি দিয়ে যাবে? এটা যাবে কত? 2 দিয়ে কাটলে 3, 2 25। আর এটা হচ্ছে, এটা হয়ে যাবে কত? 3 8 24, 25.3 চলে আসবে। 8.3 দশমিকে উত্তর আসছে, ঠিক আছে? দশমিকে উত্তর আসছে। গুণ করে বল কত আসছে এটা ওয়াটে ক্ষমতা। এটা গুণ করে বল। 8.3 ইন্টু 9.8। এটা এটা সরি নিউটন, এটা তো জুল। এটা জুল, কার্য জুল। হ্যাঁ, জুল পার নিচে সেকেন্ড ছিল, জুল পার সেকেন্ড মানে কি? ওয়াট। জুল পার সেকেন্ড মানে ওয়াট। গুণ করে বল কত আসছে। তাহলে এটা উত্তর আসছে কত? 81.34। ওকে, 34 ওয়াট, ঠিক আছে? তাহলে এটার উত্তর কি চলে আসবে? বালকটির ক্ষমতা হবে কত? 81.34 ওয়াট, ঠিক আছে? তাহলে কি লিখবো? অতএব বালকটির ক্ষমতা, অতএব বালকটির ক্ষমতা 81.34 ওয়াট, ঠিক আছে? সাতের অঙ্কটা করার আগে আমি কিছু জিনিস বলছি, সেটা ভালো করে শুনবি, ঠিক আছে? জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব কত আমরা জানি। সিজিএস পদ্ধতিতে বলা সহজ, আমি নোট বলে লিখছি না হলে, ঠিক আছে? জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব। কারো সমস্যা আছে? জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব। এখন কথা হচ্ছে যে আমরা লিটার মানে কি বুঝি, এটা ভালো করে এখনই শুনে মনে রেখে দিবি, সব জায়গায় কাজে লাগবে। 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। কি বললাম? 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব, ঠিক আছে? 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। ওকে, আচ্ছা, এবার বল কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে আমি যদি বলি ডেসিকে আমি সেন্টিতে করতে চাই, তাহলে ডেসির নিচে 1 লিখবো, সেন্টির নিচে 0। তার মানে কি? 1 ডেসিমিটার মানে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার, ঠিক? 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার। আচ্ছা,
তাহলে আমি যদি এখন দু সাইডে কিউব মানে কিউব করি, 1 ডেসিমিটারের হোল কিউব সমান 10 সেন্টিমিটারেরও হোল কিউব, নাকি না? তাহলে 1 ডেসিমিটার কিউব সমান 1 লিখে 3টে শূন্য সেন্টিমিটার কিউব। কোনো সমস্যা আছে? নেই। তাহলে 1 ডেসিমিটার মানে কি 1 লিটার? তো 1 ডেসিমিটার মানে 1 লিটার। ওকে, তাহলে 1 লিটার আমি যদি লিখি 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব, লেখা যায়? লেখা যায়। লেখা যায় কিনা? কি লেখা যায় না? অসুবিধা তো নেই। ওকে, এখন কথা হচ্ছে যে জলের ঘনত্ব যেটা দেওয়া আছে, জলের ঘনত্ব কত দেওয়া আছে? 1 গ্রাম পার সেমি কিউব। এটা টোকা হয়ে গেছে সবার? আমি এখন একটা জিনিস বলছি যে 1000 লিটারের 1000 লিটার জলের ভর কত? 1000 লিটার জলের ভর কত? এই কোশ্চেনের মানে কি বল আগে? এটা কোশ্চেন। 1000 লিটার মানে এটা কি? আয়তন। লিটার হচ্ছে কিসের একক? আয়তন। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? আয়তন সমান 1000 লিটার, ঠিক না? আমরা কি জানি? ঘনত্ব জানি। ঘনত্ব সমান 1 গ্রাম পার সেমি কিউব। কি জিজ্ঞেস করছে? ভর, নাকি না? এইখানে একটা জিনিস বলতো, ঘনত্ব মানে ভর বাই আয়তন, আমরা জানি তো। আয়তনের কি একক দেওয়া আছে? সেন্টিমিটার কিউব। এখানে আয়তন কি এককে দেওয়া আছে? লিটার এককে। তাহলে আমাকে যদি অঙ্ক করতে হয়, আমি ভর চাইছি, আমি কি বলছি? আয়তন আমাকে লিটার এককে দিয়ে রেখেছে, আর ঘনত্বতে ভর বাই আয়তন এইখানে দেওয়া আছে সেন্টিমিটার কিউব। তাহলে আমাকে এই লিটারটাকে সেন্টিমিটার কিউবে করতে হবে প্রথমে অঙ্ক করার জন্য। তাহলে আমি কি করলাম? 1000, 1 লিটার মানে কত সেন্টিমিটার কিউব? 1 লিটার মানে 1000 সেন্টিমিটার। কোনো সমস্যা আছে? 1 লিখে 6টা শূন্য, 1 লিখে 6টা শূন্য সেন্টিমিটার কিউব। তাহলে এখন হয়ে গেল কত? আয়তন হচ্ছে 1 লিখে 6টা শূন্য সেন্টিমিটার কিউব, ঘনত্ব এইটা, ভর চাইছি। তাহলে আমি কি লিখবো? ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঘনত্ব কত? 1 গ্রাম পার সেমি কিউব। ভর জানি না, আমি বার করব। আয়তন হচ্ছে কত? 1 লিখে 6টা শূন্য সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা বল? এবার আমি কি করব? গুণ করে দেব। কি করব? গুণ করে দেব। দেখ, 1 গ্রাম উপরে ছিল, নিচে ছিল কি? সেন্টিমিটার কিউব। গুণ, এটা নিচে উপরে চলে যাবে। 1 লিখে 6টা শূন্য সেন্টিমিটার কিউব সমান ভর। দেখ, সেন্টিমিটার কিউব কেটে গেল। তাহলে ভরটা হচ্ছে কত? 1 লিখে, এটাকে আমি একবারে লিখে দিই, 10⁶ গ্রাম। 10⁶ গ্রাম। 10⁶ গ্রাম, ঠিক আছে? 10⁶ গ্রাম, ঠিক আছে? 7-এর কোশ্চেনটা বলেছে যে একটি পাম্পের ক্ষমতা 1 কিলোওয়াট। এই পাম্পের সাহায্যে 10 মিটার ওপরে থাকা 1000 লিটারের ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগবে? কোশ্চেন লিখেছিস কিরকম? তাহলে আমাকে প্রথম কি করতে হবে? দেখ, এই যে এদিকে এটা এটা পুরোটা হয়ে গেছে সবার? হয়নি এখনো? আচ্ছা, ঠিক আছে, লিখে দাও। দেখ, 7-এর কোশ্চেনটা যেটা বলেছে, 7-এর কোশ্চেন যেটা বলেছে যে একটি পাম্পের ক্ষমতা 1 কিলোওয়াট। 7-এর কোশ্চেন, পাম্পের ক্ষমতা কত? 1 কিলোওয়াট। তাহলে কত? 1000 ওয়াট, ঠিক না? পাম্পের ক্ষমতা আছে, আমি এটা লিখছি, পাম্পের ক্ষমতা
1000 ওয়াট। ক্লিয়ার? বলছে এই পাম্পের সাহায্যে 10 মিটার উপরে থাকা, মানে ধর এখানে হচ্ছে কি, এখানে কোনো জলের এখানে পুকুর আছে, ঠিক আছে, এখানে পাম্পটা বসানো আছে, এখান থেকে জলের ট্যাঙ্ক আছে এখানে, যে জলের ট্যাঙ্কটাতে কত 1000 লিটার জল ধরবে। কত লিটার? 1000 লিটার। ওকে, এখানে কত 1000 লিটার জল ধরবে। আচ্ছা, এই পাম্পটার ক্ষমতা কত? 1 কিলোওয়াট, মানে 1000 ওয়াট এর ক্ষমতা। ঠিক? কত উচ্চতায় আছে? 10 মিটার। 10 মিটার উঁচুতে আছে। ওকে, তাহলে বলছে কত সময় লাগবে। আমাকে একটা কথা বল, এই পাম্পটা কি করবে? এই পাম্পটা এই যে যে 1000 লিটার, 1000 লিটার হচ্ছে কি জলের আয়তন, 1000 লিটার যে জলের আয়তন তার ভর কত? 10⁶ গ্রাম। আমরা বার করলাম এক্ষুনি, কি 10⁶ গ্রাম বার করলাম না? অ্যাকচুয়ালি এটাকে যদি আমি এসআইতে লিখতাম, যদি ভরকে আমি এসআইতে লিখতাম, 1 লিখে 6টা শূন্য গ্রাম তো। আচ্ছা, 1000 গ্রাম মানে কত? 1 কেজি। তাহলে আমি যদি লিখি 1000 গুণিতক 1000 গ্রাম, মানে কি এই 1000টা থেকে গেল, 1000 গ্রাম মানে কত? কেজি। মানে ঘুরে ফিরে কি হলো, এই যে যে ট্যাঙ্কটা আছে যার আয়তন 1000 লিটার, তার ভর হচ্ছে কত? 10⁶ গ্রাম, মানে 1000 কেজি। তাহলে কোশ্চেনটা কি দাঁড়ালো? এই পাম্পের সাহায্যে আমাকে 1000 কেজির জল তুলতে হবে 10 মিটার উপরে, ক্ষমতা দেওয়া আছে 1000 ওয়াট, সময় কত লাগবে? তাহলে কোশ্চেনটা কি দাঁড়ালো? একটা ভর, এটা কত? 1000 কেজি, তাকে কত উপরে তুলতে হবে? 10 মিটার। তাহলে কার্য কত হবে? 1000 কেজি ইন্টু 10 মিটার, মানে 1 লিখে 4টে শূন্য, কেজি মিটার, নাকি না? কেজি মিটার। এখানে 1 লিখে 4টে শূন্য, আমি না কেজি মিটারটাকে 10 জুলই ধরে নিচ্ছি এখানে, ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে, 10 জুল। তাহলে কত হচ্ছে? 1 লিখে 5টা শূন্য জুল হলো। এটা কি করলাম? দেখ কি করলাম, 1000 কেজি 10 মিটার উপরে তুলছি, 1000 কেজি 10 মিটার উপরে তুলছি, তুলতে কার্যগত হচ্ছে 1000 কেজি গুণিতক 10 মিটার, 1000 কেজি ইন্টু 10 মিটার, 1000 ইন্টু 10 মানে 10,000, আবার কেজি মিটার মানে কত? 10 জুল, মানে কত হচ্ছে? 10,000, এটা 1 লাখ, তাই তো? 1 লাখ জুল হচ্ছে। তাহলে সময় কত লাগবে? ক্ষমতা সমান কি হচ্ছে? 1000 ওয়াট সমান কার্য, আচ্ছা এখানে লিখছি ক্ষমতা, ক্ষমতা হচ্ছে কত? 100 ওয়াট, না ক্ষমতা কত দেওয়া আছে? 1000 ওয়াট। ক্ষমতা সমান কার্য, কার্য হচ্ছে কত? 1 লিখে 5টা শূন্য, হয়েছে, বাই সময়, ব্যাস সময় চলে আসবে। তিনটে শূন্য কেটে যাবে, তাহলে 100 সেকেন্ড, এটা হলো সময়। ব্যাস এই ছিল কোশ্চেন। তো করলাম কি, 1000 লিটার, লিটারকে আমরা ভর বার করেছি গ্রামে, সেটাকে করেছি কেজিতে, হয়েছে। তাহলে 1000 কেজি ভরের জলকে 10 মিটার উপরে তুলতে কত কার্য করতে হবে? কার্যের অভিকর্ষ একক, কার্য বেরিয়ে গেছে। পাম্পের ক্ষমতা দেওয়া ছিল, ক্ষমতা সমান কার্য বাই সময়, করতে চলে আসবে। ব্যাস, টুকেছিস না টুকিস নি? টুকে যাবি, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত থাকছে, ঠিক আছে। তো কোশ্চেন বলছে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে 10 মিটার ঊর্ধ্বে একটি বাড়ির ছাদে তোলা হলো, তো বস্তুর ভর কত? 5 কেজি। একে, এটা হচ্ছে কি ভূমি, ভূমি থেকে একটি বাড়ির ছাদে মানে 10 মিটার উপরে তোলা হয়েছে,
ব্যাস। এরপর বস্তুটিকে ওই স্থান থেকে ভূমির দিকে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি অবাধে পতনশীল হলে ছাদ থেকে 3 মিটার নিচে বস্তুর মোট যান্ত্রিক শক্তি কত হবে? মানে এখান থেকে যখন পড়বে তখন এখান থেকে 3 মিটার নিচে নেমে এসছে, এই অবস্থায় মোট যান্ত্রিক শক্তি কত হবে? আচ্ছা আমাকে একটা কথা বল, মোট যান্ত্রিক শক্তি কি থাকে? ধ্রুবক। মোট যান্ত্রিক শক্তি কি থাকে? ধ্রুবক। কি বলা হয়েছিল যে গতি শক্তি যদি বাড়ে স্থিতি শক্তি কমে যাবে, বা গতি শক্তি যদি কমে স্থিতি শক্তি বেড়ে যাবে, কিন্তু মোট কি হবে? ধ্রুবক থাকবে। গতি শক্তি প্লাস স্থিতি শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি। তাহলে আমি এক কাজ করব, এইখানে যান্ত্রিক শক্তি বার করে নেব, কত আসবে? এইখানে যান্ত্রিক শক্তি মানে কি? স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? এতটা উচ্চতাতে স্থিতি শক্তি হবে কত? mgh জানি আমরা। এখানে গতি শক্তি কি হবে? শূন্য। কেন? এখানে বস্তুটা তো স্থির আছে, কোনো গতিবেগ আছে এখানে স্থির আছে, গতি শক্তি শূন্য। আচ্ছা এখানে এতটা উচ্চতাতে এর মানে স্থিতি শক্তি যেটা হবে, এর ভর কত? 5 কেজি। আচ্ছা জি এর মান কত বলে দিয়েছে? 9.8। জি কত? 9.8। কতটা উচ্চতায় আছে? 10 মিটার। তাহলে যান্ত্রিক এখানে শক্তি কি হবে? এটাকে গুণ করে বল, কত আসছে? এটা হচ্ছে 8 5 40, 4 5 45, 49। ঠিক আছে, এখানে একটা দশমিক থাকতো, আর 10 গুণ হতো মানে 490। একক কি আসবে? জুল আসবে। শক্তি বলছি না, যান্ত্রিক শক্তি হোক কি স্থিতি শক্তি হোক গতি শক্তি হোক, সবই জুল আসবে এসে। দেখ বলছি শোন, এখানে যান্ত্রিক শক্তির যে 490 জুল হয়েছে, এখানে কোথাও থাকলে সেখানেও যান্ত্রিক শক্তি 490 জুল হবে, এখানে থাকলেও 490 জুল হবে, যান্ত্রিক শক্তি ঠিক থাকবে। শুধু আমরা করেছিলাম কি, যে এখানে যান্ত্রিক শক্তি মানে কি স্থিতি শক্তি যেটাই সেটাই mgh, যখন মাটিতে পড়ে যাচ্ছে তখন উচ্চতা কত? উচ্চতা তো জিরো হয়ে গেল, তার মানে স্থিতি শক্তি mgh যেটা সেটা জিরো হয়ে গেল। আর এই মুহূর্তে বস্তুটার বেগ যদি v হয়, তাহলে গতি শক্তি কত? হাফ mv স্কোয়ার। তো ওই জন্য আমরা করি কি, যে এতটা উচ্চতায় যখন ছিল তখন তার মোট শক্তি ছিল কত? mgh মানে স্থিতি শক্তি। যখন এটা মাটিতে পড়ে গেল তখন তার স্থিতি শক্তি হয়ে গেল শূন্য, আর গতি শক্তি হয়ে গেল কত? হাফ mv স্কোয়ার। কিন্তু এখানে মোট শক্তি কত? mgh, এখানে মোট শক্তি কত হবে? হাফ mv স্কোয়ার। তাহলে দুটো কি হবে? সমান হবে। ওই জন্য আমরা কি লিখেছিলাম, যে mgh সমান হাফ mv স্কোয়ার। সেখান থেকে আমরা ভি এম আর এম কেটে দিয়েছি, দিয়ে লিখেছি 2gh সমান v স্কোয়ার। তো সেখান থেকে v ইজ ইকুয়ালস টু রুট ওভার 2gh, এটা প্রমাণ করেছিলাম, তাই না? মানে এটা হচ্ছে কি, সেই যান্ত্রিক শক্তি, এখানে মোট যান্ত্রিক শক্তি আর এখানে মোট যান্ত্রিক শক্তিকে সমান করেছিলাম। এখানে মোট যান্ত্রিক শক্তি করতে গেলে আমরা কি পেয়েছিলাম? mgh। কেন? এখানে কোনো গতি শক্তি নেই। এখানে যান্ত্রিক শক্তি করতে গেলে কি পাবো? এখানে স্থিতি শক্তি শূন্য, কিন্তু গতি শক্তি হাফ mv স্কোয়ার। তাহলে এখানে মোট যান্ত্রিক শক্তি হাফ mv স্কোয়ার আসছে। এখন এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা বলছে বস্তুটি অবাধে পতনশীল হলে ছাদ থেকে 3 মিটার নিচে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি কত হবে? এখানে যদি যান্ত্রিক শক্তি 490 জুল হয়, একটু নিচে এখানেও মোট যান্ত্রিক শক্তি 490 জুল হবে, এখানেও যান্ত্রিক শক্তি 490 জুল হবে, এখানেও 490 জুল হবে। যদি বলতো গতি শক্তি কত হবে বা স্থিতি শক্তি কত হবে, তখন আমাকে আলাদা করে বার করতে হবে। যান্ত্রিক শক্তি সব জায়গাতে সমান, যেহেতু আমি এখানেই যান্ত্রিক শক্তিটা বার করে নিচ্ছি 490 জুল, সুতরাং এখানেও যান্ত্রিক শক্তি হবে 490 জুল। তাহলে আমি এটাকে উত্তর কি লিখব? যদি আমি লিখি এটাকে উত্তর, দেখ আচ্ছা বইতে লেখাই আছে, আমি পড়ে দিচ্ছি একবার। কি? অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, তাই না? অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি কি থাকে? ধ্রুবক থাকে, ঠিক। সুতরাং ছাদ থেকে 3 মিটার নিচে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি সমান ভূমি থেকে 10 মিটার উঁচু ছাদে বস্তুটিকে তুলতে কৃতকার্য, মানে স্থিতিশক্তি যেটা,
সমান বস্তুটিতে সঞ্চিত অভিকর্ষের স্থিতিশক্তি মানে mgh। ব্যাস হয়ে গেল। ঠিকঠাক আছে, বইতে একবার দেখে নিতে পারিস বা ক্যালকুলেশনটা করে শুধু mgh এর ক্যালকুলেশনটা করে নে একবার, ঠিক আছে, mgh এর ক্যালকুলেশনটা করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে, 20 মিটার উঁচু একটি মিনারের শীর্ষ থেকে, ঠিক আছে। আচ্ছা, এটা কোন প্রকার ছায়া প্রকাশনের বই, 138 পেজ, উদাহরণ 4। 20 মিটার উঁচু একটি মিনারের শীর্ষ থেকে 100 গ্রাম ভরের একটি বস্তুকে নিচের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। বেশ, আচ্ছা, এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ ধর, এটা হচ্ছে কি 20 মিটার উঁচু। এখান থেকে একটা বস্তুকে কি করেছে, এটার ভর কত, 100 গ্রাম, 100 গ্রাম বলেছে। এটাকে একটি বস্তুকে নিচের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। এই নিচের দিকে কত বেগে ছোড়া হয়েছে, 5 মিটার পার সেকেন্ড। তো এটা যখন ভূমিতে আঘাত করবে তখন তার গতিশক্তি কত হবে, মানে এইখানে এই মুহূর্তে গতিশক্তি কত হবে, কি হবে। দেখ, এখানে আমি যদি গতিশক্তি বলতে চাই তাহলে গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম স্কোয়ার। গতিশক্তি যদি বার করতে চাই আমি কি জানি, এখানে এম তো দেওয়া আছে, তাহলে ভি চাই, মানে গতিবেগ কি করে বার করতে পারবো। দেখ, এখানে যখন বস্তুটাকে আমি মানে ছুঁড়েছি, মানে কি এটা এটা এইভাবে ছুঁড়েছি, তো তার মানে কি এটা প্রাথমিক গতিবেগ, এটা হচ্ছে কি প্রাথমিক গতিবেগ নিচের দিকে। আচ্ছা, এই দিকে কি আছে, অভিকর্ষজ ত্বরণ আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ কি না। আর কতটা নিচে যাচ্ছে, 20 মিটার। তাহলে এখান থেকে আমি কি কি বলতে পারি, দেখ, প্রাথমিক গতিবেগ কত, ইউ কত, 5 মিটার পার সেকেন্ড। ত্বরণ আমরা যেটাকে বলবো সেটা এখানে কত হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। আচ্ছা, কতটা গেছে, কতটা দূরত্ব এখানে যাবে, এস মানে কত, 20 মিটার, ঠিক আছে। তাহলে ভি চাই আমার, কোন ফর্মুলা দিয়ে যাবে, দেখ আমরা কি কি ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা দিয়ে যাবে না, ইউ আছে, এ আছে, টি তো নেই, এখানে হবে না এটা। আচ্ছা, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়ে যাবে, তাও যাবে না, টি নেই। আচ্ছা, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা দিয়ে যাবে। কেন, এখানে দেখ ইউ আছে, এ আছে, এসও আছে, তাহলে এইখানে মানগুলো বসিয়ে আমাকে ভি বার করে দে। বুঝতে পেরেছিস সবাই, একদম ক্লিয়ার। এইখানে মানগুলো বসিয়ে আমাকে ভি বার করে দে। এখান থেকে ভি এর মানও বার করার দরকার নেই, ভি স্কোয়ার বার করলেই হবে। ইউ কত, ইউ হচ্ছে 5, 5 এর স্কোয়ার প্লাস 2a কত, 9.8 ইন্টু এস কত, 20। এটা ক্যালকুলেশন করে কত আসছে, বল কত আসছে, এটা ক্যালকুলেশন করে আসবে 417। 417 করে দেখ, 417 আসছে কিনা, ঠিক আছে, 417। তাহলে ভি স্কোয়ারের মান কত আসছে, 417। তাহলে গতিশক্তি আমরা কি লিখছি, গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। এই যে যে এখানে হাফ এম এর মান কত, 100। আচ্ছা, এসআই পদ্ধতিতে হচ্ছে তো, এটাকে গ্রামটাকে কি করতে হবে, কেজিতে করতে হবে। 100 গ্রাম সমান কি হবে, 100 গুণিতক 1/1000 কেজি। তাহলে এটা করলে কত হবে, এটাকে যদি ভাগ করে 1/10, 1/10 কেজি হবে, 1/10 কেজি হবে। তাহলে ভর কত হচ্ছে, 1/10 কেজি। তাহলে এখানে কি কি লিখবো, এম এর মান 1/10, ঠিক আছে। আর এখানে ভি স্কোয়ারের মান কত, 417, ঠিক আছে, 417 হচ্ছে। তো এই 417 কে এটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে, 417 কে 20 দিয়ে ভাগ করতে হবে।
কি হবে? 417কে 20 দিয়ে ভাগ করলে 417কে 20 দিয়ে ভাগ করলে কি আসবে? একটা কাজ করতে পারিস তোরা, কি 417কে 2 দিয়ে ভাগ করে নে প্রথমে। 417কে 2 দিয়ে প্রথমে ভাগ করে নে। আমি করছি দেখ, 417কে 2 দিয়ে ভাগ করছি। 2 2 এ 4, ঠিক আছে, 1, এখানে কি নেব? 0, 7, 2 8 এ 16, 1.0 নিলাম। কে বললি 2.85? তাহলে কখন শূন্য নিতে হয় আর কখন দশমিক নিতে হয় ভুল ভাল? হ্যাঁ, কখন শূন্য নিতে হয় আর কখন দশমিক নিতে হয়? ভাগ ভুলে গেছিস তাহলে? হ্যাঁ, কখন নিতে হয়? কখন শূন্য নিতে হয় আর কখন হচ্ছে দশমিক নিতে হয়। এই দেখ, ভাগ ভাগ শেখাচ্ছি, দেখ এটা ভাগ শেখাচ্ছি। 417 2, ঠিক আছে, কি বলছি শোন, ভাগ কমপ্লিট না হওয়া পর্যন্ত দশমিক নেওয়া যাবে না, মনে থাকবে। ভাগ কমপ্লিট না হওয়া পর্যন্ত দশমিক নেওয়া যাবে। দেখ 2 2 এ 4 হয়েছে, 1 নিলাম। এখানে দেখ 1 হচ্ছে কি 2 এর থেকে ছোট, তাহলে কি করতে হবে? 2 0 0, কি বললাম? 2 0 0, 1 নামলো। এরপরে কি হবে? 7, 2 8 এ 16, 1 নামলো। ভাগ এখন কমপ্লিট, এবার দশমিক নিতে হবে। 2 5 এ 10, বুঝেছিস? তাহলে কত হবে? 208.5, কি হবে? 208.5। তাহলে এখানে কি লিখবো? 208.5 বাই নিচে কত আছে? 10। আচ্ছা, 10 আছে মানে দশমিক 1 ঘর পিছিয়ে যাবে, তাহলে কত হবে? 20.85। এটা কি ক্যালকুলেশন করছিলাম? গতিশক্তি। উত্তর আসবে কিসে? জুলে। 20.85 জুল, ঠিক তো? 20.85 জুল। অতএব বস্তুটির গতিশক্তি লিখবো, অতএব বস্তুটি ভূপৃষ্ঠে পড়ার মুহূর্তে গতিশক্তি 20.85 জুল হবে। 20.85 জুল হবে। পরের কোশ্চেন, 10 মিটার পার সেকেন্ড বেগে আসা একটি ক্রিকেট বলকে ব্যাটার ব্যাট দিয়ে আঘাত করে বোলারের দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে পাঠিয়ে দিল। এর ফলে বলটির গতিশক্তির পরিবর্তন 15.5 জুল হলে ভরবেগের পরিবর্তন কত? কি হবে এটা? ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা, আমি একটা কথা বলছি শোন। গতিশক্তি মানে শক্তি স্কেলার রাশি না ভেক্টর রাশি? শক্তি হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, ভরবেগ কি রাশি? স্কেলার না ভেক্টর? ভেক্টর রাশি, তাই তো? সমস্যা আছে? গতিশক্তি মানে শক্তি হচ্ছে কি স্কেলার রাশি, ভরবেগ ভেক্টর রাশি। লিখছি আমি গতিশক্তি স্কেলার। হ্যাঁ, লিখছি, এটা মানে বোঝার জন্য। গতিশক্তি স্কেলার, স্কেলার রাশি। আর ভরবেগ ভেক্টর। তো যখন কোনো স্কেলার রাশির পরিবর্তন আমরা বলি, যখন কোনো স্কেলার রাশির পরিবর্তন আমরা বলি, তখন কিন্তু আমরা কি করি? যে তার হচ্ছে অন্তিম মান বিয়োগ প্রাথমিক মান। কি বললাম? অন্তিম মান বিয়োগ প্রাথমিক মান। আর যখন ভেক্টর রাশির পরিবর্তন করি তখন কিন্তু দিক নিতে হবে, ঠিক? এবারে কোশ্চেনটা বলেছে কিরকম, ধর
এই সাইড থেকে কেউ বল ছুটছে মানে বোলার, আর এখানে হচ্ছে ব্যাটার হচ্ছে কি ব্যাট করছে এখানে, ঠিক আছে। তো এখানে কোশ্চেন হচ্ছে কি প্রথমে 10 মিটার/সেকেন্ড বেগে আসা একটি ক্রিকেট বল, প্রথমে যখন আসছিল সেটা কত 10 মিটার/সেকেন্ড, ঠিক। এবারে এখানে যখন বলটা এসে আঘাত করলো, ব্যাট মানে যে হচ্ছে ব্যাটসম্যান সে কি করেছে, এটাকে ব্যাট দিয়ে আঘাত করেছে, করতে কি হয়েছে এই বলটা ঘুরে 15 মিটার/সেকেন্ড বেগে গেছে, ঠিক আছে। এখানে বলেছে বলটির গতিশক্তির পরিবর্তন দিয়েছে, কি দিয়েছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন কত দিয়েছে 15.5 জুল, আর জিজ্ঞেস করেছে কি ভর বেগের পরিবর্তন। তো পুরো কোশ্চেনের যে তথ্য সেটা হচ্ছে কি আমি লিখেছি এরকম ভর বেগের পরিবর্তন বলে জিজ্ঞাসা চিহ্ন দিলাম, ঠিক। পুরো কোশ্চেন বোঝা গেছে। আমি প্রথমে এটা জানার জন্য লিখেছি যে গতিশক্তি হচ্ছে স্কেলার রাশি, ভরবেগ ভেক্টর রাশি, স্কেলার রাশির পরিবর্তন মানে অন্তিম মান থেকে প্রাথমিক মান বাদ দাও, কিন্তু ভেক্টর রাশির পরিবর্তন বলতে গেলে তখন কিন্তু দিক আমাকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে এখানে তো গতিশক্তির পরিবর্তন আমি যদি করতে যাই, ধরো এটা হচ্ছে বল, এই বলের গতিশক্তি করতে গেলে আমাকে হাফ এম ভি স্কয়ার করতে হবে, এর হচ্ছে বেগ আছে কিন্তু ভর তো দেওয়া নেই, আছে ভর দেওয়া আছে, এখানে ভর দেওয়া নেই, ভর কোথায় কোশ্চেনেও ভর নেই, এর বেগ দেওয়া আছে, এটা হচ্ছে প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগ যদি ভর থাকতো তাহলে প্রাথমিক বেগ আছে ভর নিয়ে আমি কি করতাম প্রাথমিক গতিশক্তি করে নিতাম, আর এখন এটাকে আঘাত করার পরে এর যে বেগ হচ্ছে মানে অন্তিম বেগ, এখান থেকে আমি অন্তিম গতিশক্তি পেয়ে যাব। এবারে গতিশক্তির পরিবর্তন মানে কি হবে অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি, 15 জুল দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি ভর পেতে পারি, তাই না। দেখ ভর পেতে পারি কি করে, ভর পেতে পারি আমি ধরে নিচ্ছি বস্তুটার ভর কত এম, লিখবো ধরি, লেখ ধরি বস্তুর ভর সমান কত এম, কেজি ধরে নিচ্ছি, ঠিক আছে এম কেজি, আমি বস্তুর ভর কত ধরে নিলাম এম কেজি, কোনো অসুবিধা আছে, বস্তুর ভর এম কেজি, তাহলে বস্তুর প্রাথমিক গতিশক্তি কি হবে, প্রাথমিক গতিশক্তি কি হবে হাফ এম, প্রাথমিক গতি প্রাথমিক বেগ কত 10, 10 এর স্কয়ার, কোনো সমস্যা আছে, এটা কোনো সমস্যা আছে নেই। আচ্ছা বলটাকে ব্যাট দিয়ে আঘাত করার পরে যে বেগটা হয়েছে ওটা ওর কি অন্তিম গতিবেগ, তাহলে অন্তিম গতিশক্তি আসবে, অন্তিম গতিশক্তি কত হবে হাফ এম 15 স্কয়ার, কার সমস্যা আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি কি লিখতে পারি গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন কি লিখবো বল, অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি, অন্তিম গতিশক্তি বিয়োগ প্রাথমিক গতিশক্তি, অন্তিম গতিশক্তি বিয়োগ প্রাথমিক গতিশক্তি সমান হাফ এম 15 স্কয়ার মাইনাস হাফ এম 10 স্কয়ার, হাফ এম 15 স্কয়ার মাইনাস হাফ এম 10 স্কয়ার, ঠিকঠাক আছে। এবারে দেখ আমি লিখেছি গতিশক্তির পরিবর্তন কত হাফ এম 15 স্কয়ার মাইনাস হাফ এম 10 স্কয়ার, আর প্রশ্নে গতিশক্তির পরিবর্তনের মান কত দেওয়া ছিল 15.5, তাহলে আমি এখানে কি লিখব যে গতিশক্তির পরিবর্তন মানে হাফ এম 15 স্কয়ার মাইনাস হাফ এম 10 স্কয়ার সমান কত লিখবো 15.5, এইখান থেকে না এম এর মান বার করতে হবে,
কি করে এম এর মান বার করতে পারি এখান থেকে? দেখ, আমি প্রাথমিক বেগ আর অন্তিম বেগ দেওয়া ছিল, আমি ভর এম ধরে নিলাম, তাহলে প্রাথমিক গতিশক্তি পেয়ে যাচ্ছি এটা, অন্তিম গতিশক্তি পেয়ে যাচ্ছি এটা। তাহলে এখান থেকে গতিশক্তির পরিবর্তন পেয়ে যাচ্ছি এইটা। আবার প্রশ্নে কি দেওয়া ছিল? গতিশক্তির পরিবর্তন এটাই। তাহলে এটা সমান এটা হচ্ছে না? হচ্ছে। এখান থেকে এম এর মানটা বার কর সবাই। কিভাবে কি পদ্ধতিতে করবি তোরা নিজেরা দেখে কর। এম এর মান আমাকে বার করে দে। দেখ এটাকে করবো কিরকম ভাবে। এক কাজ করছি, দেখ এখান থেকে। আচ্ছা বাহ, কি লিখবো এখানে? এম 15 স্কোয়ার মানে কত? 225, তাই তো? 15 স্কোয়ার মানে কত হচ্ছে? 225। এম বাই 2 মাইনাস 10 স্কোয়ার মানে 100 এম বাই 2 সমান কত হচ্ছে? 15.5। বা এখানে লসাগু কত হবে? 2। তাহলে 225 এম মাইনাস 100 এম সমান কত হচ্ছে? 15.5। ঠিক আছে, 15.5। এবার এখান থেকে কি হবে দেখ, 225 থেকে 100 বাদ গেলে কত হচ্ছে? 125 এম বাই 2 সমান কত হচ্ছে? 15.5। বা 125 এম সমান কি হবে? এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? 15.5-এর সঙ্গে 2 গুণ করে কত হচ্ছে? 31 হবে, ঠিক আছে? করে দেখ 31 আসবে। 15.5-এর সঙ্গে 2 গুণ করে দেখ 31 আসবে। তাহলে এখানে কত হবে? এম কত আসবে? 31/125 কেজি। এটা হচ্ছে কি হবে? ভর কেজি ধরেছে। এখন কথা হচ্ছে যে ভর বেগের পরিবর্তন, তাই না? প্রথমে বস্তুটা এদিকে কত আসছিল? 10 মিটার পার সেকেন্ড। ব্যাট দিয়ে আঘাত করার পরে এটা কত হচ্ছে? এখান থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে, তাই তো? যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তো প্রথমে দেখ এখানে আমি যদি ধরে নিই যে এই দিকে গতিবেগটাকে আমি ধরে নিচ্ছি কি? ধনাত্মক। কি ধরে নিচ্ছি? ধনাত্মক। তাহলে এই দিকের গতিবেগটাকে কি ধরতে হবে? ঋণাত্মক। তাহলে এখানে আমাকে লিখতে হবে কি? প্রাথমিক প্রাথমিক ভরবেগ। প্রাথমিক ভরবেগ কি হবে? ভর গুণিতক বেগ। ভর মানে কত? 31/125 গুণিতক বেগ হচ্ছে কত? 10, নাকি না? প্রাথমিক ভরবেগ হলো এইটা। আচ্ছা, অন্তিম ভরবেগ। অন্তিম ভরবেগ কত হবে? অন্তিম ভরবেগ হবে ভর 31/125। বেগকে কত নিতে হবে? -15। কেন? বেগ একটা ভেক্টর রাশি, তো যদি বলি আমি ডান দিকে যাচ্ছে এটাকে আমি ধনাত্মক নেব, তাহলে বাম দিকে গেলে কি নিতে হবে? ঋণাত্মক। তাহলে এখানে কত নিতে হবে? -15। এগুলোর একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। এটাও কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। এবার এখান থেকে হয়ে যাবে কি? ভর বেগের পরিবর্তন। ভর বেগের পরিবর্তন সমান কি লিখবো? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। ঠিক আছে, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। এখানে অন্তিম ভরবেগ কত? মাইনাস আমি দেখ অন্তিম ভরবেগটা কত হচ্ছে? 31/125 গুণিতক 15। সামনে কিন্তু একটা মাইনাস, এটা কিন্তু মাইনাস আসবে না? আচ্ছা, বিয়োগ দিলাম। প্রাথমিক ভরবেগ কত? 31/125 গুণিতক 10। ঠিক আছে, তো এখান থেকে একটা কাজ করা যেতে পারে কি, যে 31/125 কমন নেওয়া যেতে পারে, হ্যাঁ কি না? -31/125 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকবে কত? 15। আচ্ছা, আমি মাইনাস কমন নিচ্ছি না, তোদের প্রবলেম হতে পারে। -15 -10, তাও ছেড়ে দে। কেন কি অনেকের মাইনাস নিয়ে সমস্যা, ঠিক আছে? কমন নিয়েও সমস্যা, কিছু করছি না। 125 লসাগু, কি করছি? 125 লসাগু
করলে কত হবে এটা 31 গুণিতক 15, 31 গুণিতক 10, বল কত হচ্ছে, গুণ করে বল। 31 গুণিতক 15 আর 31 গুণিতক 10 গুণ করে বল কত হচ্ছে। 31 এর সাথে 15, আচ্ছা ঠিক আছে, এই দেখ -31 গুণিতক 15 -31 গুণিতক 10, ঠিক 125। এখান থেকে এবার -31 কমন নিতে পারিস, -31 কমন নিলে কি হবে 15, এখান থেকেও মাইনাস নিয়ে নিচ্ছিস মানে কি 10 প্লাস 10 হবে, তাই না? তাহলে কত হচ্ছে -31 গুণিতক কত হচ্ছে 25 বাই 125, 25 5 125 কত হচ্ছে -31/5। এটাকে ভাগ করলে কত হচ্ছে, 31 কে 5 দিয়ে ভাগ করলে 5 6 30, দশমিক দিলাম 1, 10, 5 দিয়ে 10 কেজি মিটার পার সেকেন্ড। এই যে মাইনাস এসছে, এই মাইনাসটা দিক বোঝাচ্ছে, ঠিক আছে? তো ভরবেগের পরিবর্তন কত হবে, ভরবেগের পরিবর্তন হবে কেজি। তাহলে এবার কি লিখবো, অতএব 5 দিয়ে 10, হ্যাঁ ঠিক আছে। এখানে এরা কি নিয়েছে, হ্যাঁ এখানে ওরা হচ্ছে 31/125 কে 0.25 কেজি প্রায় ধরে নিয়েছে, আমি ওটা করিনি, ঠিক আছে? তাহলে কি লিখবো, অতএব ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন হয় বা হবে কত 6.2 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা এই মাইনাস কোথায় যাবে, মাইনাসটা হচ্ছে দিক বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? এখানে দিক বোঝাচ্ছে, ঠিক আছে? মাইনাসটা এখানে কি বোঝাচ্ছে, লিখে দিবি যে নেগেটিভ দিক নির্দেশ করে, ঠিক আছে? ঋণাত্মক চিহ্ন দিক নির্দেশ করে, এখানে দিক নির্দেশ করে। কি লিখিস নি, কেউ লিখিস নি, কে লিখেছে, যে লিখেছে দেখে নে। তো নেক্সট কোশ্চেন আছে, হালকা ও ভারী বস্তুর গতি শক্তি সমান বলেছে, ঠিক আছে? হালকা ও ভারী বস্তুর গতি শক্তি সমান বলেছে, ওকে? বলেছে হালকা ও ভারী বস্তুর গতি শক্তি সমান। আমি ধরে নিচ্ছি কি, দেখ আমি এখানে কি লিখছি, দেখ ধরি m1 ভরের বস্তুর বেগ v1, ঠিক আছে? m1 ভরের বস্তুর বেগ কত v1, আর m2 ভরের বস্তুর বেগ v2, ঠিক আছে? m1 হলো ভারী বস্তু, ঠিক আছে? m1 হলো m2 এর থেকে ভারী, m2 এর থেকে বেশি, ঠিক আছে? মানে কি হচ্ছে m1 গ্রেটার দেন m2, অর্থাৎ অর্থাৎ লিখে দিচ্ছি, অর্থাৎ m1 গ্রেটার দেন m2, এটা দেওয়া আছে, ঠিক আছে? মানে কি হলো ব্যাপারটা, দুটো বস্তুর একটার হচ্ছে ভর m1 বেগ v1, আর একটার ভর হচ্ছে কত m2 বেগ v2। এবার বলেছে একটা বস্তু ভারী আর একটা হালকা, তো আমি ধরে নিচ্ছি m1 টা ভারী। এবার বলেছে কি দুজনের গতি শক্তি সমান, তাই তো? তাহলে কি কি লিখবো, দুটি বস্তুর গতি শক্তি সমান, দুটি বস্তুর কি বলেছে গতি শক্তি সমান। তার মানে কি প্রথমটার গতি শক্তি কত, হাফ m1 v1 স্কয়ার, সমান দ্বিতীয়টার গতি শক্তি হাফ m2 v2 স্কয়ার, হাফ m2 v2 স্কয়ার, তাই তো? হয়েছে? এখান থেকে দেখ কি কি কেটে যাচ্ছে, এখান থেকে কি কি কেটে যাচ্ছে, দেখ এখান থেকে হাফ আর হাফ কেটে যাচ্ছে। এখানে কোশ্চেন বলেছে কি দুটি বস্তুর মধ্যে কার ভরবেগ বেশি, তাই তো? দুটি বস্তুর মধ্যে কার ভরবেগ বেশি। তো একটা কাজ করতে পারি আমরা কি, যে যখন হচ্ছে যখন হচ্ছে এটা টুকে নিয়েছিস, টুকে নে। দেখ এখান থেকে আমি হচ্ছে এই যে m1 v1 স্কয়ার না,
এখান থেকে আমি ভরবেগ করতে চাই, তাহলে দেখ ভরবেগ মানে কি জানি আমরা, এমভি। ভরবেগ মানে আমরা কি জানি, এমভি। এমভি হচ্ছে ভরবেগ। তো এখানে দেখ, এখানে যদি আমি ওয়ান ওয়ান গুলোকে যদি মানে না ভাবি, তাহলে কি হচ্ছে, এম ভি স্কোয়ার আছে। তো আমি একটা কাজ করতে চাই কি, যদি কোথাও থাকে এম ভি স্কোয়ার, তাকে আমি কি রকম লিখতে পারি, দেখ একটা এম গুণ করে দিলাম আর নিচে এম ভাগ করে দিলাম, তাহলে ঠিক থাকছে তো, ঠিক থাকছে। এতে করে লাভ কি হবে না, এম স্কোয়ার ভি স্কোয়ার হলো আর নিচে কি আছে এম। তো এই যে যে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কি, এম ভি এর স্কোয়ার বাই এম, মানে এটার থেকে কি হলো, এম ভি মানে কি পি, এম ভি মানে কি পি না, তার মানে পি এর স্কোয়ার বাই এম, এরকম আসবে, তাই তো। তো এই জন্য আমি এটাকে লিখবো কিরকম করে, এটা এমনি বললাম, এখান থেকে লিখবো কিরকম করে, দেখ এম ওয়ান ভি ওয়ানের স্কোয়ার সমান এম টু ভি টু স্কোয়ার। এটা নিয়ে কারো সমস্যা আছে? নেই। আমি একটা কাজ করব কি, এখান থেকে এম ওয়ান ওপর নিচে গুণ করব, মানে এখানে এম ওয়ান গুণ করলাম, আর এর তো এম ওয়ান আছে, ভি ওয়ান স্কোয়ার আছে, নিচে একটা এম ওয়ান গুণ করলাম, মানে আগে থেকে এটা ছিল, আমি এম ওয়ান গুণ করলাম, এম ওয়ান ভাগ করলাম, তাহলে কোনো কোনো কিছু পরিবর্তন হলো কি, হলো না। আচ্ছা, এখানে এম টু ইন্টু এম টু ভি টুর স্কোয়ার বাই এম টু, কোনো সমস্যা নেই, আছে? নেই। এবার এখান থেকে কি লিখতে পারি, দেখ এম ওয়ান স্কোয়ার ভি ওয়ান এর স্কোয়ার বাই এম ওয়ান সমান এম টুর স্কোয়ার ভি টুর স্কোয়ার বাই এম টু, ঠিক আছে। এইবারে এইখান থেকে দেখ এম ওয়ান ভি ওয়ান মানে কি পি ওয়ান, মানে প্রথম বস্তুটার ভরবেগ, তার স্কোয়ার বাই এম ওয়ান, এম টু ভি টুর স্কোয়ার মানে কি পি টু এর স্কোয়ার বাই এম টু। এবার এখান থেকে দেখ পি ওয়ান বাই পি টু যদি করি, আচ্ছা ছাড়, পি ওয়ান এর স্কোয়ার আছে তো এখানে, পি টুর স্কোয়ারটাকে নিচে নিয়ে চলে এলাম। আচ্ছা, ওপরে কি আছে, এম ওয়ান যাবে, নিচে হবে কত, এম টু। তো এখান থেকে কি হচ্ছে, পি ওয়ান এর স্কোয়ার বাই পি টু স্কোয়ার ইজিক্যালস টু এম ওয়ান বাই এম টু, তাই তো। আচ্ছা, এবার এখান থেকে দেখ পি ওয়ান বাই পি টু, দেখ পি ওয়ান এর স্কোয়ার বাই পি টু স্কোয়ার মানে কি, এটা পুরোটার হোল স্কোয়ার, লিখতে পারি, লিখতে পারি এম ওয়ান বাই এম টু, ব্যাস। এবার দেখ এখান থেকে পি ওয়ান বাই পি টু সমান কি হবে, রুট ওভার এম ওয়ান বাই এম টু। আচ্ছা, এইবার এখান থেকে আমাকে বল যে টুকতে পেরেছিস না টুকছিস নি, টুকতে পেরেছিস। এবার এখান থেকে দেখ পি ওয়ান বাই পি টু ইজিক্যালস টু রুট ওভার এম ওয়ান বাই এম টু এসছে, আমি বলেছিলাম এম ওয়ান গ্রেটার দেন এম টু, তাই না। তার মানে কি, এই ভগ্নাংশটার ওপরে কি হচ্ছে বেশি, নিচে কম, মানে এটা এটা কি হবে, এটার এটার মান কি হবে, একের থেকে বেশি আসবে, এটার মান কি আসবে, একের থেকে বেশি আসবে। তাহলে যদি একের থেকে বেশি আসে, তাহলে আমি কি বলবো, এটার মান একের থেকে বেশি আসবে, মানে পি ওয়ান বাই পি টু কি হবে, গ্রেটার দেন ওয়ান, তার মানে কি হবে পি ওয়ান গ্রেটার দেন পি টু। অত কিছু নাও যদি আমি ভাবি যে পি ওয়ান ওপরে আছে, পি টু নিচে আছে, এখানে এম ওয়ান বড় এম টু ছোট, তার মানে কি এই সাইডে কি হবে, পি ওয়ান বড় হবে পি টু ছোট হবে, তার মানে এখান থেকে কি হবে, ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। অতএব, কারণ কি দেখ এক নম্বর বস্তুকে ভারী ধরেছিলাম, তাহলে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। এগুলো কোশ্চেন গুলো একটু মানে বোঝার আছে, মানে এই যে যে আমি করলাম, মেলালাম না, যে এম ভি স্কোয়ারটাকে এম দিয়ে গুণ, নিচে আবার এম দিয়ে ভাগ, তারপরে এম ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ারকে পি ওয়ান এর স্কোয়ার লিখে পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার সমান এম ওয়ান বাই এম টু, এইখানে থেকে করার পরে যে বললাম যে এম ওয়ান ইজ গ্রেটার দেন এম টু, তার জন্য কি হচ্ছে পি ওয়ান ইজ গ্রেটার দেন পি টু। তো এগুলো একটু মানে একটু কঠিন আছে বোঝার জন্য, বাস করতে হবে এরকম। মোটামুটি আগের গুলো সোজা ছিল, অনুশীলনীতে যে এমসিকিউ গুলো আছে সেগুলো এক এক করে করে দিচ্ছে, ঠিক আছে। চলো।
প্রথমটা যেটা প্রথম কোশ্চেন 10 কেজি ভরের একটি বাক্স হয়ে গেছে। আচ্ছা 1 2 3 হয়ে গেছে। চারেরটা m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি কি হবে? এটা বলেছিলাম, দেখ কি বলেছিলাম, এটা যদি ভূপৃষ্ঠ হয়, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, ঠিক আছে, এখান থেকে যদি আমি h উচ্চতায় উঠি তাহলে এখানে গতিশক্তি কত হবে? mgh, ঠিক আছে, কি বললাম, ভূপৃষ্ঠ থেকে যদি h উচ্চতায় ওঠা যায় তাহলে গতিশক্তি হবে, স্থিতিশক্তি হবে কত? mgh। আর যদি h গভীরতায় নিচে নেমে যায় তাহলে হবে কত? মাইনাস mgh। h নিচে নামলে মাইনাস mgh। যদি 2h নিচে নামি তাহলে কি হবে? তাহলে 2h নিচে নামলে কত হবে? mg2h, সামনে একটা মাইনাস, তাই না? যতটা উপরে উঠবো সেই উচ্চতাটা গুণ হবে, যতটা নিচে নামলেও সেই উচ্চতাটাও গুণ হবে, উপরে উঠলে প্লাস, নিচে উঠলে মাইনাস। তাহলে এখানে উত্তর কি হবে? মাইনাস 2mgh। তাহলে এটা হচ্ছে কত? মাইনাস 2mgh। তার মানে এটা কোন অপশন হচ্ছে? ডি। এটা অপশন কি হচ্ছে? ডি। অপশন হচ্ছে ডি। আচ্ছা, পাঁচের কোশ্চেন বল, পাঁচের কোশ্চেন কি হবে? ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি বলেছে সব জায়গায় সমান, তাই না? একদম উঁচুতে গেলে, একদম উঁচুতে গেলে স্থিতিশক্তি সর্বোচ্চ হয়, গতিশক্তি কি হয়? সর্বনিম্ন, মানে শূন্য হয়ে যায়। কিন্তু মোট যান্ত্রিক শক্তি কিন্তু সব জায়গাতে সমান। তাহলে এখানে কোনটা হবে? ডি, ডি অপশন হবে, সকল বিন্দুতে সমান। বুঝা গেছে? দাগ মারছিস তো বইতে? দাগ মারছিস? অপশন ডি। ঠিক আছে, দাগিয়ে দিচ্ছি। এটা হবে চারেরটা ডি। আচ্ছা, ছয়েরটা হয়ে গেছে। এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ, এটা তো প্রমাণ করেছিলাম আগে। সাতের কোশ্চেন, ছয়েরটা ডি হবে, ছয়েরটা ডি হবে √2mE। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, ঠিক আছে, ভরবেগ, ভরবেগ P সমান √2mE প্রমাণ করেছে, ঠিক আছে, √2। আচ্ছা, সাতের কোশ্চেন, একটি নির্দিষ্ট উচ্চতায় স্থিরাবস্থায় থাকা কোনো বস্তুর স্থিতিশক্তি 200 জুল, বস্তুটিকে ছেড়ে দেবার কিছু সময় পরে স্থিতিশক্তি হলো কত? 120 জুল। ওই সময় গতিশক্তি কত হবে? কত হবে? স্থিতিশক্তি কত কমে গেছে? 80। তাহলে গতিশক্তি কত হয়ে যাবে? 80 হবে। 80। দেখ এখানে দেখ, আমি বলছি সব, বলেছে এতটা উচ্চতায় ধরো বস্তুটা আছে, এটা এখন স্থির, স্থির মানে এর গতিশক্তি কত? শূন্য, গতিশক্তি হচ্ছে শূন্য। আচ্ছা, এখানে স্থিতিশক্তি কত বলেছে? বলে দিয়েছে স্থিতিশক্তি কত? 200, 200 জুল। এবার এটাকে ছেড়ে দেওয়া হলো, ঠিক এইখানে ধরো কোনো একটা মুহূর্তে যখন এসছে তখন এর স্থিতিশক্তি বলছে কত? স্থিতিশক্তি বলছে 120 জুল। গতিশক্তি জিজ্ঞেস করছে, তাই না? গতিশক্তি জিজ্ঞেস করছে। তো আমি একটা কাজ করব, যদি কেউ না বুঝতেও পারিস, এক কাজ করবি, এখানে মোট যান্ত্রিক শক্তি কত? 0 প্লাস 200 জুল, তাই না? আচ্ছা, এখানে মোট যান্ত্রিক শক্তি কত হবে? স্থিতিশক্তি কত? 120 প্লাস গতিশক্তিটাকে আমি কে ধরে নিচ্ছি, তাই তো? তার মানে কি, এখানে মোট যান্ত্রিক শক্তি মানে কি? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, গতিশক্তি শূন্য, গতিশক্তি স্থিতিশক্তি 200। এখানে মোট যান্ত্রিক শক্তি কত? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তি কত? 120, গতিশক্তি কে ধরে নিয়েছি, তাহলে কে হবে কত? 200 মাইনাস 120, তাহলে কে হবে কত? 80 জুল। উত্তর হবে কত? অ্যান্সার হবে বি, 80 জুল। কার সমস্যা আছে? ঠিক আছে। আচ্ছা, এরপরে লিখে নিতে পারিস, এটা করে নে, অসুবিধা নেই।
এরপরের কোশ্চেন কি হবে বল, এটা নিজেরা কর। একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি কি হবে? দেখ এই টাইপের কোশ্চেন করার জন্য আমি কি করছি, ধর প্রথমে বস্তুর গতিশক্তি কত, ধর প্রথমে বস্তুর গতিশক্তি E সমান হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? মানে প্রথমে বস্তুটার ভর এম, বেগ ভি, তার জন্য গতিশক্তি কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে প্রথমে আছে। এরপরে কি বলেছে, বস্তুর ভর এবং বেগ উভয়ই দ্বিগুণ করেছে, তাহলে এটা হচ্ছে কি, ধরো আমি ই ড্যাশ ধরে নিচ্ছি হাফ। আচ্ছা এখন বস্তুর ভর কত, আগে যদি এম থাকে এখন কত হবে 2m, আগে যদি বেগ ভি থাকে এখন বেগ কত 2v, তাহলে এখন গতিশক্তি কত হবে, এখন ভর কত 2m ইন্টু এখন বেগ কত 2v তার স্কোয়ার, তাহলে কত হবে হাফ, এটা কত 2m, এটা কত হবে 4v স্কোয়ার, তাহলে হাফ এক কাজ করছি এম ভি স্কোয়ার লিখছি, এটা 2 আর 4 মিলে কত হবে 8 হবে, হবে না? আচ্ছা আমাকে বল, এটা তো ই ড্যাশ সমান এই যে হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ এই হাফ এম ভি স্কোয়ারটা হচ্ছে কি প্রাথমিক গতিশক্তি, তাহলে আমি হাফ এম ভি স্কোয়ারকে ই লিখে দিতে পারি ইন্টু 8, তার মানে কি হলো, পরে যে গতিশক্তিটা সেটা হচ্ছে কি প্রাথমিক গতিশক্তির কত গুণ হয়ে যাবে, 8 গুণ, তাহলে উত্তর কি হবে বি। আচ্ছা 8-এর কোশ্চেন, এটা 9-এর কোশ্চেন ছিল তাই তো, ঠিক আছে 8-এরটা করে দিচ্ছি, এটা সবাই করে নে। দেখ 8-এর কোশ্চেনটা কি বলেছে, এই দেখ এদিকে এদিকে তাকা, 8-এর কোশ্চেন বলেছে 40 কেজি ভরের একটি বালক 10টি সিঁড়ি হেঁটে উঠলো, প্রতিটি সিঁড়ির উচ্চতা কত 10 সেন্টিমিটার, বালক দ্বারা কৃতকার্য। আমি একটা কথা বলছি শোন, এদিকে তাকাবি, কোনো এম ভরের বস্তুকে যদি আমি এই উচ্চতায় তুলি তাহলে কৃতকার্য হয় কত, কৃতকার্য হয় mgh, ওটাকেই আমরা স্থিতিশক্তি বলে দিই, তাই না? ওটাকেই আমরা কি বলে দিই, স্থিতিশক্তি বলে দিই। মানে এই বস্তুটাকে আমি এই উচ্চতায় তুলতে গেলে কত কৃতকার্য করতে হবে mgh, ওটাই কি হবে এই বস্তুটাতে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। এখন এখানে যে কোশ্চেনটা বলেছে 40 কেজি ভরের বালক, মানে এখানে এম কত 40 কেজি, ঠিক বলেছে 10টি সিঁড়ি হেঁটে উঠলো, প্রতিটি সিঁড়ির উচ্চতা 10 সেন্টিমিটার, একটা সিঁড়ির উচ্চতা 10 সেন্টিমিটার, তাহলে 10টা সিঁড়ির উচ্চতা কি হবে 10 গুণিতক 10, একটা সিঁড়ির উচ্চতা 10 সেন্টিমিটার, 10টা সিঁড়ির উচ্চতা কত হবে 10 গুণিতক 10 সেন্টিমিটার, তার মানে এখানে কি হবে উচ্চতা, এখানে এইচ কত হবে বলতো 10 গুণিতক 10 সেন্টিমিটার, মানে কি হবে 100 সেন্টিমিটার, এটাকে মিটারে করতে হবে, 100 সেন্টিমিটার মানেই 1 মিটার, জানিস না, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি, এটা কত 1 মিটার মানে কত হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তাই তো 1 মিটার। তো এখান থেকে আমি কি করব, উচ্চতা 1 মিটার, আচ্ছা জি মানে কত 9.8, তাহলে কৃতকার্য কত হবে এখানে বসিয়ে দে, কৃতকার্য কত হবে এম, এম মানে কত 40, জি মানে কত 9.8, এইচ মানে 1, এটা কিসে আসবে জুল, গুণ করে বল কত আসছে, এটা গুণ করে বলছি 8 4 32, 3 9 4 36, 37 38 39, ঠিক আছে একটা শূন্য, দশমিকের জন্য এখানে হবে কত হবে 392 জুল, কি হ্যাঁ তাও হবে, ওই ওজন দেখ mg, ওজন কত mg, তাহলে এটা হচ্ছে বল, সরণ হচ্ছে এইচ, সেই একই ব্যাপার হচ্ছে, ঠিক আছে আলাদা আলাদা করে তখন হবে, এক চান্স হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা একবার হচ্ছে ওই সাইডের যে কোশ্চেন ছিল না, কোন কোশ্চেনটা জানিস, সাতের কোশ্চেন, গাণিতিক প্রশ্ন 7-এর ওই রকম কোশ্চেন, এটা কি বলেছে দেখ, প্রতি মিনিটে
90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয় ক্ষমতা। প্রথম কথা দেখ, আমি আমি একটা কথা বলছি শোন, আমি একটা কথা বলছি শোন। বলেছে প্রতি মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে হবে। আচ্ছা 90 লিটার মানে এটা কি দেওয়া আছে? ভর না আয়তন না কি? লিটার কিসের একক? আয়তন। হ্যাঁ, লিটার হচ্ছে আয়তনের একক। একটা জিনিস আমি বলছি দেখ, যদি কেউ মনে রাখতে পারিস তো ভালো। 1 লিটার জলের ভর কত হয়? 1 কেজি। কি বললাম? 1 লিটার জলের ভর কত হবে? 1 কেজি। ব্যাস, এইটুকু যদি কেউ মনে রাখতে পারিস অনেকটা অঙ্ক এগিয়ে যাবে। আচ্ছা যদি বলিস কোথা থেকে এসছে, যদি বলিস কোথা থেকে এসছে, একবার আমি করেছিলাম, আবার না হলে একবার করছি দেখ। প্রথম কথা বল, আমি বলেছিলাম 1 লিটার মানে 1 ডেসিমিটারের কিউব, ঠিক আছে? আচ্ছা 1 ডেসিমিটার মানে কত? 10 সেন্টিমিটার। দেখ কিলো হেক্টর ডেকা মিটার ডেসিসেন্টি, ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারের কিউব, তাহলে কত হবে? 1000 সেন্টিমিটারের কিউব। আচ্ছা এটা হচ্ছে কি আয়তন, তাই না? এটা হলো 1 লিটার জলের আয়তন। আচ্ছা জলের ঘনত্ব আমরা জানি কি? ঘনত্ব সমান ভর বাই আয়তন, ভর বাই আয়তন। জলের ঘনত্ব কত জানি? 1 গ্রাম বাই সেমি কিউব, সমান ভর আমি চাইছি কত আয়তনের? 1 লিটার আয়তনের, মানে 1000 সেন্টিমিটার কিউব আয়তনের। তাহলে এবার গুণ কর, কি আসবে দেখ, এখান থেকে আসবে ভর সমান কি হবে? এটা উপরে চলে আসবে, 1 গ্রাম তো উপরে আছে, এখানে কত হবে? 1000 সেমি কিউব বাই নিচে আছে কত? সেমি কিউব। সেমি কিউব সেমি কিউব কেটে গেল, তাহলে ভর দাঁড়িয়ে গেল কত? 1000 গ্রাম। 1000 গ্রাম মানে কি? 1 কেজি। তাহলে আমি যে লিখলাম 1 লিটার জলের ভর মানে কত? 1 কেজি। ওটাই আসছে না? ওটাই আসছে, ঠিক। 1 কেজি, 1000 লিটার, 1 লিটার জল মানে 1 কেজি ভর। এটাকে কত উচ্চতায় তুলতে হবে? 20 মিটার। তাহলে একটা বস্তু আমি ধরে নেব যার ভর কত? 1 কেজি, তাকে আমি 20 মিটার উচ্চতায় তুলব, তাই তো? তাহলে কৃতকার্য কত হবে এখানে? এখানে কৃতকার্য হবে কত? mgh, তাই না? m কত? 1 কেজি, g কত? 9.8, h কত? 20। গুণ করলে এটা হবে কত? 8 দিয়ে 16, 1 দিয়ে 18, একে 19, তাই তো? এখানে একটা শূন্য থাকবে, তো এটা হয়ে যাবে কত? 196, ঠিক আছে? 196 হয়ে যাবে জুল। এটা হচ্ছে কৃতকার্য। বলেছে কি প্রতি মিনিটে এটা করতে হবে, মানে সময় কত? 1 মিনিট। তাহলে কৃতকার্য কত? 196 জুল। সময় কত? 1 মিনিট। ক্ষমতা মানে কি? কৃতকার্য বাই সময়। তাহলে এখান থেকে দেখ কি লিখবো, কি লিখবো এখান থেকে? যে কৃতকার্য, এটা কত কোশ্চেন ছিল? 10, এটাই লাস্ট, ঠিক আছে? কৃতকার্য কত হয়েছে এখান থেকে? 196 জুল। সময় কত এখানে? সময় হচ্ছে 1 মিনিট, মানে 60 সেকেন্ড। তাহলে ক্ষমতা আমরা কি জানি? ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। কৃতকার্য কত? 196 জুল বাই 60 সেকেন্ড। এখান থেকে কিছু কাটাকুটি যাবে? কি কাটাকুটি যাবে এখান থেকে? 6, 6 দিয়ে 18, আচ্ছা 6 3 18, 6 3 18, কিন্তু এখান থেকে তো কাটাকুটি কিছু যাচ্ছে না। হুম, আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে 90 লিটার জল ছিল। 1 লিটার জলের ভর যদি 1 কেজি হয়, তাহলে 90 লিটার জলের ভর কত হবে? 90 কেজি, তাই তো? ওখানে 90 কেজি ছিল, তাহলে এখানে কি হবে? 90, ঠিক তো? 90, তাহলে এখানে শুধু আমি একটা কাজ করছি, যা ছিল এখানে শুধু 90 গুণ করে রেখে দিচ্ছি, ঠিক আছে? 196 সাথে 90 গুণ করে থেকে যাচ্ছে,
ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এখানে শুধু 90 গুণ করে রেখে দিই, আর কিছু নয়, 90 জুল। তাহলে এখানে কি হবে, 196 সাথে 90টা গুণ হয়ে থাকবে জুল। একটা শূন্য কেটে গেল, তাই তো, 3 দিয়ে কাটলে 3 দিয়ে 6, 3 3 9, 2 যদি যায় তবে 2 9 18, 19, 2 8 16, 98 কে 3 দিয়ে গুণ কর, 98 কে 3 দিয়ে গুণ করলে কত আসছে, 8 3 24, হাতে থাকছে 2, 9 3 27, 28 29, 294, তাই তো, 294 জুল বাই সেকেন্ড, মানে কি ওয়াট, 294 ওয়াট। ওটা 90 লিটার ছিল, আমি ভুল করে 1 লিটার ধরে করে দিয়েছি, ঠিক আছে। বাস, সবগুলো এমসিকিউ ছিল এটা, আর হচ্ছে সবগুলো কোশ্চেন এখান থেকে করা হয়ে গেছে। তাহলে কার্য শক্তি ক্ষমতা চ্যাপ্টার কমপ্লিট। পরের ডেট মঙ্গলবার পরীক্ষা হবে 20 মার্কসের।